এখানে কিন্তু জয়েনিং লিমিটেড আছে, সুতরাং মানে লেফট হয়ে গেলে মুশকিল, এটা একটু খেয়াল রাখবে। আর ক্লাসটা রেকর্ডেড ভার্সন রাখা হবে, অসুবিধা নেই, কারণ অনেকেই আছে গ্রুপে। তোমাদের কিছু প্রশ্ন থাকলে তোমরা মেসেজ বক্সে করবে আপাতত, শেষে আমি কোশ্চেন আনসার পর্ব রাখবো, সেখানে তোমরা মানে সবচেয়ে ভালো হয় যে প্রশ্নগুলো তোমরা যদি মেসেজ বক্সে রাখো, আমি পড়ানোর পরে সেইগুলো দেখে দেখে তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো, কারণ সকলে মিলে একসঙ্গে কথা বললে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, সেই কারণে সেটা সবচেয়ে বেশি সুইটেবল হবে। আমরা আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা করব। দেখো, সিলেবাস তোমরা সবাই জানো, ঠিক আছে, সেইটা আমরা আমাদের মতন সিলেবাসটাকে একবার ব্যাখ্যা করব। হ্যাঁ, দেখবে যে ওটাতে আরও বেশি সুবিধা হয়ে যাচ্ছে। সিলেবাস তো একরকমভাবে তোমরা দেখেছো, কিন্তু আমরা যে দৃষ্টিকোণে সিলেবাসটাকে দেখেছি সেই দৃষ্টিকোণে তোমাদের একবার সিলেবাসটাকে দেখাবো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আমরা যে এই যে 7 ডেজের ফ্রি ক্লাসটাকে আমরা অর্গানাইজ করলাম, তার মোটো কি, এখান থেকে কি পাবে তোমরা, কিভাবে সমস্ত বিষয়গুলো অ্যাক্সেস করতে পারবে, সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলোই আমরা আজকে জানিয়ে দেবো। আমরা প্রথমেই একটু যদি সিলেবাসটাকে নিয়ে দেখি, সেই ক্ষেত্রে আমাদের বোধহয় আগে সুবিধা হবে যে আমরা আসলে কি চাইছি এখান থেকে, সেইটা বোধহয় বুঝতে আমাদের সুবিধা হবে, বা আমাদের টার্গেট আসলে কি হবে, মানে আমরা যারা আপাতত টার্গেটেড পরীক্ষার্থী হিসাবে তাদের টার্গেট কী হবে সেটা বুঝে যাবো। দেখো, সম্পূর্ণ সিলেবাসটাকে একটা তো ধরো শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি এখানে বিশেষ কিছু আলোচনা করব না। নম্বরিং সিস্টেমটাও তোমরা জানো যে প্রথম ওই 1, 2, 3 কমন রয়েছে, 4 নম্বরে এসে সায়েন্সদের তোমার গণিত এবং বিজ্ঞান হয়ে যাচ্ছে, আর যারা আর্টস রয়েছে তাদের সমাজ বিজ্ঞান হয়ে যাচ্ছে, সেখানে 60 নম্বর করে থাকছে, টোটাল 150 নম্বরের। আচ্ছা, এখন একেবারে শুরুতেই দেখো শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান। খেয়াল করবে সমগ্র সিলেবাসটা জুড়ে যেটা আছে সেটা হলো এই শিশু বিকাশ শিক্ষা বিজ্ঞান, মানে টিচিং, হ্যাঁ, কেমন করে শিক্ষণ করানো যায়, কেমন করে শেখানো যায়, হ্যাঁ, শেখানোর উদ্দেশ্য কি। তোমরা মনে করে দেখো যে আমাদের একটা বড় ফল্ট বোধহয় থেকে গেছে, যে আমাদের পড়তে বোর লাগতো, আমরা একটা সময় যখন শিক্ষা পদ্ধতি ছিল সেই সময় যদি খেয়াল করো, অনেকেই হয়তো সেটা রিলেট করতে পারবে, যে আমরা স্কুলে পরীক্ষা দিতাম ঠিকই, কিন্তু ওই নিতান্ত হয় স্কোরিংয়ের উদ্দেশ্যে, অথবা ওই তোমার পাশ করতে হবে, চাকরি পেতে হবে ইত্যাদি একটা উদ্দেশ্যে। কিন্তু আমাদের এই যে সিলেবাস থেকে শুরু করে যাবতীয় বিষয়ের পেছনে একটা লজিক কাজ করে, সেই লজিকের বেসিসেই সমস্ত কিছু ঠিক হয়। তো সেই অনুসারে আমাদের কি করানো উচিত, কি করানো উচিত নয়, কিভাবে শেখানো উচিত, কেন শেখানো উচিত, এই বিষয়গুলো হচ্ছে এইখানে। তোমরা দেখবে যে সমস্ত কিছুর সঙ্গে পেডাগজি বলে একটা পার্ট যুক্ত করে দেওয়া রয়েছে। ধরো আমি ম্যাথ তোমাকে পড়াবো, আসলে কেন পড়াবো ম্যাথ, কিভাবে পড়াবো তোমাকে ম্যাথ, তুমি কিভাবে শিখতে পারবে, ঠিক আছে, এই প্রশ্নের উত্তরগুলো যে দিচ্ছে সে হচ্ছে পেডাগজি দিচ্ছে। পেডাগজিতে মূলত এই বিষয়গুলোই শেখানো হয়, যে আমি যে গণিত শেখাবো, গণিতের বৈশিষ্ট্যটা কি, গণিত আসলে কি, কেন আমি গণিত শিখবো, কেন আমি মানে এই পার্টিকুলার ওই টপিকটা শিখবো। হ্যাঁ, অর্থাৎ শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে রিলেট করতে শেখায়, যে এই পেডাগজিক্যাল এডুকেশন সেটা শেখায়, যে কেমন করে শিক্ষাকে মানব জীবনের সঙ্গে, একেবারে বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করা যায়, সেইটাই শেখায়। তো সমগ্র সিলেবাস জুড়েই তুমি দেখবে যে প্রত্যেকটা জিনিস আছে, তার পরের পর্বটাই সঙ্গে, ধরো ইতিহাস যদি থাকে তার সঙ্গে পেডাগজি রয়েছে, বাংলা যদি থাকে তার সঙ্গে পেডাগজিক্যাল বিষয় রয়েছে। তো এইটাই সমগ্র সিলেবাস জুড়ে, অর্থাৎ এই পেডাগজিক্যাল নলেজটা খুব বেশি রকমের তোমাদের যদি শক্তপোক্ত না হয় তাহলে কিন্তু মুশকিল। অর্থাৎ এইটা একটা এডুকেশনাল পার্ট, তোমাদের ওই বিএড বা এমএড যারা করেছো দেখবে এই বিষয়গুলো বিশেষ করে পড়েছো, এবং এর সমস্যাটা হচ্ছে সিচুয়েশন বেস উত্তরগুলো দিতে হয়। অর্থাৎ একে মানে ওই রকম নয় যে অন্য অন্য জায়গার মতন যে তুমি পার্টিকুলার এই জিনিসটার উত্তর এইটা হবে, এরকমভাবে ডিসাইড হয় না। এটা নলেজ বেসড, এবং এই নলেজটা তোমার পোক্ত থাকা দরকার, ক্লিয়ার থাকা দরকার, তবেই এই বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, সমাজ বিজ্ঞানের প্রথম হচ্ছে শিশুর বিকাশ। হ্যাঁ, শিশুর বিকাশ কিভাবে করা যাবে, এর উপরে 15টা প্রশ্ন থাকবে। এখন ওখানে যে সিলেবাস রয়েছে তাকে দেখো আমরা মূলত 4টি দৃষ্টিকোণে দেখতে পারি। একটা হচ্ছে প্রথমত মৌলিক ধারণা, এইখানে দেখো কি রয়েছে, বিকাশের ধারণা, শিশুর সঙ্গে তার সম্পর্ক। অর্থাৎ
অর্থাৎ এই যে একটা বিকাশের ধারণাটা কি, কেমন করে বিকাশ করা যাবে, শিশুর সঙ্গে এর সম্পর্কটা কি, শিশুর বিকাশের মূলনীতিগুলো কি, বংশগতি এবং পরিবেশের প্রভাবটা কি রয়েছে, অর্থাৎ এই বিষয়টা আমরা মৌলিক ধারণার মধ্যে ফেলছি। দ্বিতীয়ত দেখো আছে সামাজিক দিক, অর্থাৎ এই যে একজন শিশুকে কি করে সামাজিকীকরণ করা যায়। হ্যাঁ, সে তো জন্মার পর থেকেই মানে আমরা জানি যে মানুষ মাত্রই সামাজিক জীব, সুতরাং সমাজের সঙ্গে কিভাবে তাকে সংযুক্ত করা যাচ্ছে, সমাজের সঙ্গে কিভাবে সে সম্পৃক্ত হয়ে উঠছে, হ্যাঁ এটা তো একটা শিক্ষণীয় বিষয়। তো সেইটার দিক হচ্ছে সামাজিক দিক, সামাজিকীকরণের পদ্ধতি, সামাজিক জগৎ এবং শিশু, শিক্ষক, পিতামাতা, সহপাঠী ইত্যাদি, সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য এবং শিক্ষা সংক্রান্ত পদ্ধতি। তাহলে এইটা দেখো আমরা সামাজিক দিক হিসাবে এইটাকে ভাবতে পারি। আচ্ছা, তৃতীয়ত দেখো তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাত্ত্বিকরা কি দৃষ্টিভঙ্গি, মানে তাদের মতামত অনুসারেই তো এই বিষয়গুলোকে আসলে সাজানো হয়েছে, হ্যাঁ, বা এই বিষয়গুলোকে একটা রূপ দেওয়া হয়েছে। তার মধ্যে আমরা অন্যতম নাম জানি পিয়াজে, কোহলবার্গ, হ্যাঁ, ভাইগটস্কি, গণতন্ত্র এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিগুলো তাদের কি আছে সেইগুলো, বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, বহুমাত্রিক বুদ্ধি, ভাষা এবং চিন্তা ইত্যাদি, এইগুলো হচ্ছে তাহলে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে গেল। তাহলে প্রাথমিকভাবে দেখো শিশু বিকাশে আমরা দেখেছিলাম পুরো একটা গড়ের সিলেবাস রয়েছে, কিন্তু আমরা এখান থেকে যদি একটু দেখে নিই আমাদের পরিষ্কার ধারণা হবে যে প্রথম মৌলিক ধারণা, শিশু মৌলিক ধারণাকে তার মধ্যে কি পড়ছে, তারপরে শিশুকে সামাজিক দিকে কিভাবে নিয়ে যাওয়া যাচ্ছে, তাত্ত্বিকদের দৃষ্টিভঙ্গিগুলো কি রয়েছে, এবং পরে একেবারে শেষে আসছে দেখো ব্যক্তিগত পার্থক্য এবং মূল্যায়ন। এই যে শিক্ষার্থীদের মধ্যে যে ব্যক্তিগত পার্থক্য হতে পারে, ভাষা, জাতি, বংশ ইত্যাদি, সম্প্রদায়, ধর্ম ইত্যাদি দিয়ে যে পার্থক্যগুলো, সেই পার্থক্যবোধের ঊর্ধ্বে কি করে নিয়ে যাওয়া যেতে পারে বা সেইটাকে কেমন করে স্বাভাবিক করা যেতে পারে, সেইটার একটা শিক্ষা রয়েছে। শিশুর জন্য মূল্যায়ন এবং শিশুর মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল ভিত্তিক মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন, অর্থাৎ এই যে ব্যক্তিগত পার্থক্য এবং তার যে মূল্যায়ন, তার যে এভলিউশন হবে, হ্যাঁ, সেইটা হচ্ছে তোমার এই পর্যায়ে। অর্থাৎ এই অংশ থেকে মূলত 15টি প্রশ্ন এখান থেকে আসছে। আচ্ছা, এর আবার 5টা প্রশ্ন দেখো আলাদা রয়েছে, যে ব্যাপক শিক্ষার ধারণা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুবোধ, অর্থাৎ স্পেশাল চাইল্ড আমরা যাকে বলছি। তাহলে বঞ্চিত শিশু, বঞ্চিত এবং পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, হ্যাঁ, প্রতিবন্ধী শিশু, প্রতিবন্ধকতা সহ শিশুদের শিক্ষণ পদ্ধতি, প্রতিভাবান শিশু, প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষণ পদ্ধতি। তাহলে একটা গেল স্বাভাবিক, আর একটা হচ্ছে বিশেষ স্টুডেন্টদের জন্য, হ্যাঁ, স্পেশাল যেগুলো হয়, স্পেশাল চাইল্ড যেগুলো বলছি তাদের জন্য 5 মার্কস রয়েছে, ঠিক আছে। তাকে আমরা এই 3টে ভাগে ভাগ করতে পারি, এক বঞ্চিত শিশু, এক প্রতিবন্ধী শিশু, আর একটা হচ্ছে যার ক্রিয়েটিভিটি রয়েছে, সেই রকম প্রতিভাবান শিশুর ক্ষেত্রে আমরা কি করছি। আচ্ছা, আবার দেখো শিক্ষণ এবং শিক্ষা বিজ্ঞান, এখান থেকে আবার 10টা প্রশ্ন, অর্থাৎ শিশুর শিক্ষণ প্রক্রিয়া, একজন শিশু কেমন করে শিখবে, ঠিক আছে, সেই প্রক্রিয়াটা কেমন হবে সেইটা একটা ভাগ করা যেতে পারে, এবং শিক্ষণ কৌশল কেমন হতে পারে, একটা হচ্ছে পদ্ধতি আর একটা হচ্ছে কোন কৌশলে সেই পদ্ধতিটাকে রপ্ত করা যাবে সেইটা, ঠিক আছে। এইটা হচ্ছে শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান, এই অংশটার থেকে টোটাল এই 30টা প্রশ্ন আমাদের পড়তে হবে। আচ্ছা, তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চলো আমরা সিলেবাসটিকে একটু এখানে একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করো। দেখো তোমার মাথায় খুব সুন্দর করে বুঝে মানে বসে যাবে। মানে আমাদের একটা বৈশিষ্ট্য হয় কি, আপার প্রাইমারি টেটকে আমরা দেখেছি বহুবার যে কয়েকটা মডেল বইয়ের মধ্য দিয়ে তারা শুধু পড়েই যায়। ধরো এই শিশু বিকাশ থেকে তুমি যতই এমসিকিউ পড়ো, ডাজ নট ম্যাটার, কিচ্ছু যায় আসবে না। তার কারণ কি, সিচুয়েশন বেস। যতক্ষণ তুমি সিচুয়েশনটাকে না রপ্ত করতে পারছো, যতক্ষণ তুমি ওই ব্যাপারটাকে না ধরতে পারছো, ততক্ষণ তুমি এর উত্তর করতে পারবে না। সেটা কিন্তু ভালো করে খেয়াল রাখো। তুমি যতই প্র্যাকটিস করো, যতই তুমি ওই মডেল বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করো, এই জায়গাটা কিন্তু মুশকিল হবে। সুতরাং আগে বেসিক ব্রেনে সিলেবাসটাকে খুব সুন্দর করে সাজিয়ে নাও, যেটা তোমার খুব পরবর্তী ধাপ খুব সুন্দর হবে। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, আমাদের প্রথম ভাষা। স্বাভাবিকভাবে আমরা এখানে যা আছি বোধহয় বাংলারই সবাই রয়েছি, তাহলে প্রথম ভাষা হিসেবে বাংলা রয়েছে এখানে, এবং সেটা নিতেই হবে। আচ্ছা, বাংলার ক্ষেত্রে দেখো সেইটা হচ্ছে প্রথমত যে পুরো 15 নম্বরের প্রশ্ন রয়েছে সেইটাকে খেয়াল করো। সেইটার মধ্যে কিন্তু বিশেষভাবে কিছু লেখা নেই, কিন্তু ওর মধ্যে অনেক কিছু লেখা রয়েছে। পাঠ্য উপাদান, পাঠ্য উপাদান কি, অজানা পাঠ মানে আনসিন যেটাকে আমরা বলছি, সেটার থেকে 2টো পরিচ্ছেদ দিচ্ছে, একটি গদ্য আর একটা অথবা নাটক অথবা একটা কবিতা, অর্থাৎ একটা কবিতা থাকছে আর একটা গদ্যের ক্ষেত্রে হয় কোনো প্রবন্ধ হতে পারে অথবা নাটক হতে পারে, ঠিক আছে, এইরকম একটা জিনিস দেখছে। কিন্তু এবার এখান থেকে দেখো কি আসবে। এখান থেকে প্রথমত বোধ পরীক্ষণ, সিদ্ধান্ত, ব্যাকরণ এবং শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন।
এই যে বোধ পরীক্ষণ, অর্থাৎ ওই গদ্যটা পাঠ করে তুমি কি ফিল করছো, এইটা তার সাহিত্যিক দিক হয়ে যাচ্ছে, ওই মানে তোমার বোধগম্যতা হচ্ছে, বোঝার ব্যাপারটা চলে আসছে, ঠিক আছে। সেইটার থেকে এক মিনিট ইয়ে কি পার হচ্ছে না? 200 পার হচ্ছে না? তারপরে জয়েন করালে হচ্ছে না? আপগ্রেড হলো তো, যাই হোক, বোধহয় অনেকেই যুক্ত হতে পারছেন না লিমিটেশনের জন্য। সেটা আমরা রেকর্ডেড ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই, রেকর্ডেড ভিডিওগুলো দেখে নেবে। আর যদি এই সিলেবাসের ভিডিওটা তোমাদের বারেই দেখতে হবে, দেখবে যতক্ষণ না এই সিলেবাসের ধারণা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ দেখবে, ঠিক আছে। চলো, আচ্ছা, ভাষাগত বোধ পরীক্ষা, 15টি প্রশ্ন। এই যে দেখো, বোধ পরীক্ষণ অর্থাৎ তুমি ওই পাঠ্যটা পড়ে, তুমি ওই টেক্সটটা পড়ে কি বুঝতে পারছো সেই সংক্রান্ত। এবার সেইখান থেকে কিরকম প্রশ্ন আছে দেখবে, যে এই ব্যাপারটার নামকরণ কি করা যেতে পারে, এইখান থেকে এই জিনিসটা মানে সিদ্ধান্তে কি আসা যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ রসবোধমূলক প্রশ্ন এইখান থেকে কিন্তু আসবে। সিদ্ধান্ত, অর্থাৎ এর একটা সারাংশ কি হতে পারে, এইখান থেকে কোন সিদ্ধান্তে পৌঁছানো যায়, অর্থাৎ এটাও কিন্তু এই বোধগম্যতার মধ্যে পড়ছে। কিন্তু তারপরের পাঠটা দেখো, ছোট্ট একটা শব্দ রয়েছে ব্যাকরণ। এখন খেয়াল করো, এই ছোট্ট শব্দের মধ্যে অনেক কিছু লুকানো রয়েছে। কারণ কি, এই যে ব্যাকরণ ও শব্দ ব্যবহার সংক্রান্ত প্রশ্ন, এই যে ব্যাকরণ, এই ব্যাকরণ থেকে অনেক কিছু পড়তে পারে। সন্ধি আসতে পারে, সমাস আসতে পারে, কারক আসতে পারে, লিঙ্গ আসতে পারে, পদ পরিচয় আসতে পারে, যে কোনো কিছুই আসতে পারে। অর্থাৎ একটা শব্দ তুলে দিয়ে সেইটাকে কিন্তু বলতেই পারে। আমি 1 মিনিট একটু বলে দিই ওদের, যে 1 মিনিট, ওরা অনেকেই জয়েন করতে চাইছে কিন্তু হতে পারছে না, তো আমি 1 মিনিট একটু বলে দিই। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? আচ্ছা, অপূর্ব মণ্ডল বুঝতে পারছো না, কোনটা বুঝতে পারছো না একটু বলো তো। অপূর্ব মণ্ডল বললে বুঝতে পারছো না, কি বিষয় বুঝতে পারছো না বলো। হ্যাঁ, সিলেবাস আমি গ্রুপে সেন্ড করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, চলো আমি লাস্ট আবার নেব প্রশ্ন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই একটা ব্যবহার হতে পারে, এই যে শব্দ ব্যবহার, তার মানে দেখো কোন শব্দ প্রয়োগ হচ্ছে সেই শব্দগত ব্যাকরণগত দিক হতে পারে, শব্দ ভান্ডার চলে আসতে পারে, ঠিক আছে। সুতরাং এই জায়গাটা কিন্তু তোমার ব্যাকরণের সমস্ত দিকটাকেই কভার করছে কিন্তু, ঠিক আছে, সেটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, শিক্ষা বিজ্ঞানের ভাষার বিকাশ, এখানে দেখো 15টি প্রশ্ন এখান থেকে থাকবে। অর্থাৎ এই যে ভাষা শিক্ষা, শিক্ষণ এবং অর্জন, শোনা বলা, এর ভূমিকাগুলো কি রয়েছে, সেইগুলো, ভাষার দক্ষতা, ঠিক আছে, শিক্ষা সহায়কের ওপর পাঠ্যপুস্তক, মাল্টিমিডিয়া, বহুবিধ সম্পদ, সংশোধনী শিক্ষণ, ভাষার বোধ পরীক্ষণমূলক এবং দক্ষতা, মানে কথা বলা, শ্রবণ করা, পড়া, লেখা, প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। যে আমি আসলে শ্রবণ যখন করবো, শুনবো যখন, দেখবে যে আমরা কথা বলার সময়, কমিউনিকেশন স্কিলের সময় আমাদের অনেকে ফেলিয়ার আছে, আমরা কথা বলতে বলতে অনেক কথা আমরা শুনতে পারি না, অনেক বলার সময় আমাদের প্রবলেম হয়, যা বলতে চাই বলতে পারি না। ঠিক আমরা যখন পড়ছি, পড়ারও একটা বৈশিষ্ট্য হয়, আমরা যখন লিখছি, লিখবার একটা বৈশিষ্ট্য হয়, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে শেখাবে। ভাষা শিক্ষার মূল নীতিগুলো কি রয়েছে, বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গিতে ভাষা শিক্ষণ এবং লেখার ভূমিকার মূল্যায়ন এখানে করতে হবে। আচ্ছা, দ্বিতীয় ভাষা ইংরাজি, সেম যেমন করে আমরা এই যে বাংলার ক্ষেত্রে পড়লাম, তেমন করে এখানেও কিন্তু এই গ্রামাটিক্যাল পার্টটাই কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে। ওই ন্যারেটিভ, সেন্টেন্স, হ্যাঁ, ভোকাবুলারি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু গ্রামাটিক্যাল পার্টে আমাদের এখানেও এই আনসিন থাকবে, সেম অ্যাজ ইট ইজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজে যেমন করে এসছে এখানেও তেমন করে আসবে। আমরা এইখানটার জন্য আমরা বলছি, সেখানের জন্য এখান জন্য পুরো আলাদা ডেডিকেটেড ব্যাকরণের ক্লাস থাকবে।
এর ক্ষেত্রেও দেখো পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ, মানে যেমন করে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, ওই যেমন করে ওখানে ওই শিক্ষণ এবং অর্জন ওই যেমনটা, তেমন করে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, এই যে বলা এবং শোনার ভূমিকাটা কোথায় আসছে, ঠিক আছে, যেমন করে বাংলারটা দেখলাম ঠিক তেমন করে এইখানটাই ওই বিষয়গুলো রয়েছে। বিজ্ঞান শাখার মধ্যে গণিত এবং বিজ্ঞান সিলেবাস, ঠিক আছে, বিষয়বস্তু থেকে 20টা প্রশ্ন থাকবে, সেখানে বাস্তব সংখ্যা বা ন্যাচারাল সংখ্যা, ওই যেটা আর কি তোমার ওই নিউমেরিক্যাল নাম্বার হতে পারে, ভগ্নাংশ হতে পারে, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার হতে পারে, এই সমস্ত বিষয় থেকে সংখ্যাগুলো দিয়ে যেখান থেকে আসে সেইটা, পরিমিতি, বীজগণিত, হ্যাঁ, ডেটা হ্যান্ডেলিং এবং জ্যামিতি, এই বিষয়গুলো হচ্ছে 20টা প্রশ্ন এখান থেকে থাকবে। আবার এখান থেকেই 10টা প্রশ্ন থাকছে তোমার ওই পেডাগজিক্যাল দিকে, ঠিক আছে, পেডাগজিক্যাল দিককে দেখো একটা তাত্ত্বিক দিক, হ্যাঁ, গণিত শিক্ষার প্রকৃতি, বৈশিষ্ট্য এবং তাত্ত্বিক, আর একটা হচ্ছে তার ব্যবহারিক দিক, ঠিক আছে, এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। আচ্ছা, বিজ্ঞান 30টি প্রশ্ন এখান থেকে বিজ্ঞান থাকবে, খাদ্য, কাজ, ঋতু, অডিও কারোর অন রয়েছে, একটু অফ করে দেবেন। আচ্ছা, এই বিষয়গুলো, বাসস্থান আমি আর সব পড়ছি না এখানে, ঠিক আছে। আচ্ছা, বিজ্ঞান পেডাগজি থেকে 10টা প্রশ্ন আসবে, তেমন করে এই বিজ্ঞানের প্রকৃতি এবং কাঠামো, প্রাকৃতিক বিজ্ঞানের লক্ষ্য এবং উদ্দেশ্য, দেখবে খুব যদি মজা নিয়ে পড়ো, এতদিন আমরা যে ভুলগুলো করে এসেছি সেইটা এইখানে টের পাবে, যে আমরা কোনো একটা জিনিসকে এত সুন্দর, অথচ আমরা কেন পড়িনি, ঠিক আছে, বিজ্ঞান যখন আমরা পড়ছিলাম 8-9-এর ক্ষেত্রে আমাদের কেউ বোঝায়নি যে এই বিজ্ঞানটা আসলে এই কাজে বাস্তবে প্রয়োগ করা হয়। অঙ্ককে আমরা বাস্তব জীবনের সঙ্গে কত সুন্দর করে রিলেট করতে পারি, সেইটা দেখবে এইখানে শিখবার পরে তোমার আফসোস হবে, আচ্ছা এইটা তো আমরা এইভাবে কখনো শিখিনি, এটা হলে তো বেশ ভালো হতো, এইভাবে যদি ভাবতাম। আসলে তো দৃষ্টিকোণের পার্থক্য, আমাদের দৃষ্টিকোণ ছিল হচ্ছে আমরা নম্বর পাবো অথবা আমরা পরীক্ষায় পাশ করব, কিন্তু আমি আবারও বলছি তোমাদের লক্ষ্য ঠিক আছে টেট পরীক্ষা, কিন্তু এইটাকে একটু মজা নিয়ে পড়ো, একটু ভালো লাগার সঙ্গে পড়ো, দেখবে যে এত ভালো রপ্ত করতে পেরেছো, দেখবে বিষয়গুলো খুব ভালো লেগে গেছে। আচ্ছা, সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে ইতিহাস এবং ভূগোল রয়েছে, ইতিহাস ওই কেন, কোথায়, কিভাবে, প্রথম সমাজ, প্রথম কৃষি এবং পশুপালন, প্রথম শহর ইত্যাদি, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এখান থেকেও প্রথমত এই 20টা প্রশ্ন ইতিহাস থেকে, এবং তারপরে তার ভূগোল থেকেও 20টা প্রশ্ন, অ্যাজ ইট ইজ ভাবে ওই মৌলিক ধারণা, পরিবেশগত এবং মানবীয় দিক, হ্যাঁ, আর ওদিকে ইতিহাসের ক্ষেত্রে দেখো ঔপনিবেশিক যুগ আছে, স্বাধীনতা সংগ্রাম আছে এবং স্বাধীন ভারত, এই ব্যাপারটা এখান থেকে টোটাল 20, আর এই ভূগোল থেকে টোটাল 20 আসছে, এবং এই দুটোর থেকে যে শিক্ষা সম্বন্ধীয় প্রশ্ন বা পেডাগজিক্যাল প্রশ্ন, সেখান থেকে টোটাল 20টা প্রশ্ন আসছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। এখানে একটা দিক কিন্তু আছে, এক মিনিট, সেটা হচ্ছে এরই একটা ভাগ আছে, ঠিক আছে, এইটা এইটা হচ্ছে আমাদের ওভারঅল সিলেবাসের ধারণা। আমি এই কারণে সিলেবাসটাকে দেখালাম, কারণ আমরা একটু ভাগ করে যদি সিলেবাসটাকে বুঝে নিই, তাহলে আমাদের পরবর্তী পড়বার ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। এবার আমি চলে যাব অন্য একটা স্লাইডে অন্য বিষয়টা দেখাতে। আশা করি সিলেবাস থেকে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, সব দেবো, স্টাডি ম্যাটেরিয়ালস দেবো স্যার, বাংলা ইংলিশের সিলেবাসটা একটু এক্সপ্লেন করে দিন, কি কি পড়বো, সব করা হবে। এই ভিডিওতে যা করেছি আপাতত শুধু সিলেবাসটাকে আমি ব্যাখ্যা করেছি। প্রতিদিন এই টাইমে ক্লাসটা, হ্যাঁ প্রতিদিন 7:30 থেকে এই ক্লাসটা হবে, আর পুরো টার্গেট শিট আমি কালকেই দিয়ে দেবো যে কোন দিন কোন ক্লাসটা হচ্ছে। স্টাডি ম্যাটেরিয়াল থাকবে, আপার প্রাইমারি টেট আর সি টেটের সিলেবাস কি একই হবে। আমাদের আপাতত দেখো সিলেবাসটা নিয়ে আমাদের কাছে আপাতত যে পুরনো সিলেবাস রয়েছে বা মানে লাস্ট পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে আমরা পড়াশোনাটা করব। সায়েন্স বললে না, হ্যাঁ বললাম, সায়েন্সও বললাম, এখনই বললাম 8টা থেকে করলে ভালো হয় না, 8টা থেকে পসিবল নয়, কারণ অনেকেই অনেক দূর দূরান্ত থেকে জয়েন করবে, প্রান্ত থেকে, হ্যাঁ, তাদের এবার যে কোনো একটা ক্লাস ধরো 7:30 থেকে শুরু করা হচ্ছে, তো এবার প্রথম 5-7 মিনিট বা 10 মিনিট জয়েনিংয়ে চলে যায়, এখন তুমি ভেবে দেখো 7:40 হয়ে যায়, এবার তারপরে ক্লাসগুলো মিনিমাম 1.5 ঘন্টা চলে, কোনোটা ম্যাথের ক্ষেত্রে দেখবে 2 ঘন্টা ক্লাস চলছে, প্র্যাকটিস বেস থাকে। এবার তুমি ভাবো মানুষের অনেক সংসারী মানুষ রয়েছে, তাদের খাওয়া দাওয়া রয়েছে, রান্নাবান্না রয়েছে ইত্যাদি সমস্ত কিছু রয়েছে, সুতরাং 8টার দিকে গেলে না ওইটা 10টা পার হয়ে যাবে, সুতরাং ওইটা করা যাবে না। ফ্রি ক্লাস হবে তো, হ্যাঁ ফ্রি ক্লাস হচ্ছে প্রথম, মানে আমাদের আপ টু 17-18 তারিখ পর্যন্ত এই ক্লাস চলবে। সিলেবাসের পিডিএফ, এই যে পিডিএফটা আমি দেখাচ্ছি, এইখানে যে সিলেবাসটা আমি করেছি সেই ক্লাস মানে সেই পিপিটিটিরই আমি পিডিএফ বানিয়ে তোমাদের দিয়ে দেবো ওখানে 8টা থেকে। আচ্ছা, টাইম ঠিক আছে স্যার, ওকে ঠিক আছে, চলো এবার নেক্সট আবার পরে প্রশ্ন নেবো।
দেখো, আচ্ছা আজকে আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের উদ্দেশ্য কি, আমরা 7 ডেজের ফ্রি ক্লাসে কি পেতে পারি। প্রথম কথা আমি বলে দিই, ইচ অ্যান্ড এভরি টপিক বা এভরি আমরা সাবজেক্ট বলতে পারি, বাংলা বলো, ইংরেজি বলো, বিজ্ঞান বলো, অথবা সমাজবিজ্ঞান, যাই বলো না কেন, আমরা প্রত্যেকটা জায়গা থেকে পুঙ্খানুপুঙ্খ এক একটা টপিক, মানে অনেক টপিক পড়ালে না ভালো হবে না, সুতরাং এক একটা করে টপিক খুব ভালো, যেখান থেকে তোমাদের মনে হবে কঠিন টপিক, সেই টপিককে আমরা খুব ভালোভাবে পড়াবো। এই পড়ানোটা তোমরা একটু লক্ষ্য করবে যে আমরা একটা টপিককে কী করে পড়াচ্ছি, তখনই তুমি বুঝতে পারবে যে একটা টপিককে কীভাবে 100% কভার করা যেতে পারে, কীভাবে একটা টপিককে ফুলফিলভাবে কমপ্লিট করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমত একটা সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা হবে এই ক্লাস থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর উপরে স্পেশাল লাইভ ক্লাস হচ্ছে এখানে। অভিজ্ঞ শিক্ষক প্রত্যেকজনের ক্ষেত্রে, মানে যে বিষয়ে যে পণ্ডিত সে সেই বিষয়েই পড়াবে, হ্যাঁ, সব বিষয়ে একজন পণ্ডিত পড়াবেন এরকম ব্যাপারটা নয়। ঠিক আছে, প্রত্যেকজন আলাদা আলাদা, এবং আমাদের একজন আলাদা রকমভাবেই এই যে প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে যে পেডাগজিক্যাল পার্ট রয়েছে তার জন্য একজন আলাদা মেন্টর থাকবেন, একজন শিক্ষক থাকবেন। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ট্রেন্ডগুলোকে আমরা অ্যানালিসিস করব, স্টাডি রুটিন এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি করব, বই নির্বাচন, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং ট্রেন্ড অ্যানালিসিস, আমাদের হয়তো এখানে অনেকেই আছো আমাদের এসএলএসটি ক্লাসে ছিলে, তারা হয়তো জানবে যে তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু, এক মিনিট, পেনটা কাজ করছে না। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এই যে ট্রেন্ড অ্যানালিসিস, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিসের পরে আমরা নোট তৈরি করি। বিশেষ করে এই নোটটা, একটা উদাহরণ দিই, বাংলার ক্ষেত্রে আমরা যে নোট করেছিলাম সেটা হচ্ছে যে কবিতা থেকে। তোমরা জানো যে এসএলএসটিতে প্রচুর পরিমাণে কবিতা ছিল। তোমরা যারা আমাদের এসএলএসটি স্টুডেন্ট তারা জানবে যে আমরা প্রত্যেকটা কবিতা ব্যাখ্যার সঙ্গে সঙ্গে আমরা কিছু লাইন নির্বাচন করি, উল্লেখযোগ্য লাইন বলে ধরো সেই কবিতাটা হয়তো 50 লাইনের কবিতা, কিন্তু আমরা জাস্ট 4 থেকে 5টা লাইন তুলে দিয়েছিলাম। তোমরা খেয়াল করে দেখবে যে আমরা ওই 11-12 সঙ্গে মিলিয়েও দিয়েছিলাম যে যত কবিতার লাইন এসছে সেই উল্লেখযোগ্য ওই জায়গাগুলো থেকে এসছে। এটা কি করে সম্ভব হয়েছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস এবং ট্রেন্ড অ্যানালিসিস করে, এবং কোন জায়গা থেকে আসতে পারে অবশ্যই তার সঙ্গে এই ধারণাটা থাকতে হবে। আচ্ছা, তো আমরা সেই অ্যানালিসিসের পরেই কিন্তু আমাদের এই পড়াশোনার স্ট্র্যাটেজিটা ঠিক হবে। স্টাডি রুটিন এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হতে পারে, শুধু এখানে নয়, বাড়িতে বসেও তুমি ধরো মানে নিজের মতন করে পড়ছো, সেটাও কিভাবে সাজাতে পারো তার পূর্ণ ধারণা হবে। বই নির্বাচন কেমন করে করতে পারবে, না বা নোট তৈরি কেমন করে করা যেতে পারে তার ধারণা পেতে পারবে। সেলফ প্রিপারেশন এবং টাইম ম্যানেজমেন্ট কি করবে আর কি করবে না আপার প্রাইমারি প্রিপারেশনের জন্য, সেইগুলোর পূর্ণ ধারণা পাবে। হ্যাঁ, ক্লাস প্ল্যাটফর্ম, রিয়েল লার্নিং এক্সপিরিয়েন্সটা এখানে হবে, এবং মানসিক প্রস্তুতি এবং মোটিভেশন গাইডেন্স, এই টোটাল বিষয়টা এখানে হবে। কোথায় যারা পরবর্তীতে দেখবে তাদের জন্য এটা বলে দিই, একটা হচ্ছে আমাদের দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হয়তো ফুল হয়ে যাবে। আমাদের দ্বিতীয় আর একটা গ্রুপ থাকছে, যারা ওই গ্রুপে যুক্ত হতে পারবে না তারা দ্বিতীয় গ্রুপে যুক্ত হতে পারবে। আচ্ছা, দ্বিতীয়ত তোমাদের এই বায়ো অ্যাপটা প্রয়োজন হবে। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তো গেল, আর একটা হচ্ছে এই বায়ো অ্যাপটা, আমি লিঙ্কটা দরকার হয় তোমাদের আবার দিয়ে দেবো ওখানে গ্রুপে। এই গ্রুপে আমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস এবং অন্যান্য বিষয়গুলো আমরা এইখানে আপলোড করব। আচ্ছা, কি অ্যাপে গিয়ে আমি প্রথমে বলে দিই, এখানে তোমাদের অ্যাপের সমস্যা হতে পারে, এইটা দেখো একটু ডামি আছে, এসএলএসটির ক্ষেত্রে আছে, ঠিক এই যে জায়গাটা একবারে অ্যাপটা তোমরা বায়ো লার্ন টুগেদার অ্যাপটা যখনই ওপেন করবে এখানেই চলে আসবে, দেখবে এই এসএলএসটি বাংলা এখানে নেই, এটা আগের ছবি দিয়ে আমি দেখাচ্ছি। এখানে দেখবে এডুকেশন ইত্যাদি ইত্যাদি এই সমস্ত থাকবে না, জেনারেল পেপার, এইখানে চলে আসবে যে আপার প্রাইমারি টেট ফ্রি ক্লাস বলে চলে আসবে, এখানে ফ্রি। জাস্ট ওইটাতে যদি ক্লিক করো, ধরো এইটাতে ক্লিক করবার পরে নিচে দেখবে এরকম কন্টিনিউ বলে লেখা আসবে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করলেই তোমার কোর্সটাই যে দেখো ওয়েলকাম, হ্যাঁ, এনরোল হয়ে যাবে, এটাতে তুমি কোর্সে এনরোল হয়ে গেলে। এইবার এইখানে দেখো পরপর বিষয়গুলো এখানে সাজানো থাকবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ফোল্ডার অনুসারে সেইখানে থাকবে, ওর ভিতরেই যত নোট,
পিডিএফ ইত্যাদি আমাদের মূল ম্যাটেরিয়ালস হিসাবে তোমাদের ধরো এই রেকর্ডেড ক্লাসগুলো আমরা দেবো। তার মানে এই যে এই চিহ্নটা দেখে রাখো, এই চিহ্নটা হচ্ছে রেকর্ডেড ভিডিও ক্লাসের। এই যে পিডিএফ চিহ্ন যখন আমরা নোট দেবো, তার মানে এই চিহ্নটা প্র্যাকটিস সেট। আমরা বলে দিই আমরা দুইভাবে করাই। কোনো একটা টপিককে কেন্দ্র করে আমরা প্রথমত সেই টপিকের উপরে প্র্যাকটিস করাই। প্র্যাকটিস কেমন করে? আমরা যেমন করে ধরো বাড়িতে বসে খাতা ঢেকে ঢেকে করি না, যে ওইটার প্রশ্ন ধরি, নিজেকেই নিজে ধরি, প্র্যাকটিস সেটটা এখানে সেরকম হবে। পুরো তোমার সামনে প্রশ্ন আসবে, তুমি কোনটা সঠিক মনে হচ্ছে উত্তর দেবে, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে না এটা ঠিক না ওইটা ঠিক, আবার নেক্সট কোশ্চেন চলে আসবে। এরকম একটা প্র্যাকটিস সেট হয়। আবার এই যে টেস্ট, ফাইনাল টেস্ট, ধরো এই যে একটা জিনিসে তুমি পড়াশোনা কমপ্লিট হয়ে গেল, একেবারে সেই বিষয়টা পুরোপুরি প্রিপেয়ার্ড, তখন তোমার ওই বিষয়টার উপরে প্র্যাকটিস সেট এবং এই ফাইনাল টেস্ট এবং পিওআইকিউ, মানে একটা টপিক থেকে ওই টপিক থেকে কি ধরনের প্রশ্ন বিগতবারে এসেছে সেইটা হচ্ছে পিওআইকিউ। আর এই সব শেষের পর থাকবে হচ্ছে ফাইনাল টেস্ট। এই পিওআইকিউ লেখা থাকবে, এই পিওআইকিউ এবং ফাইনাল টেস্ট এই দুটোর চিহ্ন একই রকম, কারণ এর পরীক্ষা মডেল একরকম, কিন্তু তুমি এই লাস্টে লেখা থাকবে পিওআইকিউ এবং ফাইনাল টেস্ট, ঠিক আছে। টার্গেট শিটটিটাও দেখবে যে ওই কোর্সের মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে, ওখানে সব থাকবে, অসুবিধা হবে না। আচ্ছা, কোন পদ্ধতিতে আমরা পড়াশোনা করব? আমরা শুধু এই ফ্রি ক্লাসের জন্য নয়, আমরা যাবতীয় আমাদের সমস্ত কোর্সের ক্ষেত্রে আমাদের মূলত পড়াশোনার পদ্ধতি এরকম থাকে। আমরা একটা টার্গেট শিট দিই যেখানে প্রতিদিনের কাজ নির্দিষ্ট করা থাকে, যে আজ এই কাজ, কাল এই কাজ, পরশু এই কাজ। এইটা হচ্ছে আমাদের ডেলি টার্গেট শিট। দ্বিতীয়ত, ধরো ওই টপিকের উপরে কোনো টেক্সট আছে, কোনো টেক্সট রেফার করা হলো, তাহলে সেই টপিকটার উপরে ধরো তুমি ইতিহাসের কোনো একটা অংশ পড়ছো, সুতরাং ওই ইতিহাসের ওই টেক্সট অংশটুকু তোমাকে না পড়লে বিষয়টা ভালো করে মাথায় ঢুকবে না, তো আমরা ওই টেক্সট অংশটুকু পড়বার ক্ষেত্রে বলি। তৃতীয়ত, ধরো আমাদের কিছু ডেডিকেটেড রেকর্ডেড ভিডিও ক্লাস থাকে। ধরো এই যে মানে বাংলার ক্ষেত্রে দেখবে, ধরো সন্ধি তো একটা হিউজ বিষয়। এখন সন্ধিকে তুমি যদি প্রপার ওয়েতে পারতে চাও, তাহলে সন্ধির উপরে বড় ক্লাস। এখন সন্ধির উপরে আমাদের আগে ডেডিকেটেড 6টা রেকর্ডেড ক্লাস রয়েছে, বা ওই ক্লাসটা থাকবার পরে, ওই ক্লাসটা দেখবার পরে তারপরে আমরা লাইভ ক্লাসে এসে সন্ধি নিয়ে আবার আলোচনা করব। তার মানে তুমি ভাবো, যদি আমরা ওইটা না রাখতাম তাহলে লাইভ ক্লাস তোমাকে কটা ক্লাসে বোঝাতে পারতাম। তো এই জন্য কিছু ডেডিকেটেড, মানে কিছু ক্ষেত্রে দেখবে ডেডিকেটেড রেকর্ডেড ভিডিও ক্লাস থাকবে, এই ভিডিও ক্লাস। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে লাইভ ক্লাস, আমাদের লাইভ ক্লাস হচ্ছে সেই বিষয়ে। আচ্ছা, নোট, এই বিষয়ে যে নোট থাকবে সেই নোটটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্র্যাকটিস, ফাইনাল টেস্ট, ডেইলি টাস্ক, হ্যাঁ, প্রতিদিনের নির্দিষ্ট টাস্ক থাকবে এই বিষয়টা। টার্গেট শিটটা মূলত এরকম হয়, এটা একটা ডামি টার্গেট শিট, আমি একটু জাস্ট এখানে তোমাদের বোঝানোর জন্য রেখে দিয়েছি। টার্গেট শিটটা এরকম থাকবে, ডে 1-এ তোমার কি কাজ থাকবে, ঠিক আছে, তখন কি করবে, টেক্সট, পিডিএফ, এমসিকিউ, ফাইনাল টেস্ট ইত্যাদি এরকম করে। এবং লাইভ ক্লাস দেখবে ডান দিকগুলোতে লাইভ ক্লাস দেওয়া থাকবে, যে কোন দিন কে লাইভ ক্লাসটা নিচ্ছেন, ঠিক আছে। এইটা হচ্ছে টার্গেট শিটটা, খুবই গুরুত্বপূর্ণ। এই টার্গেট শিট এর জন্য আমাদের অনেকগুলো সেক্টরে অনেকগুলো রেকর্ড আছে এই টার্গেট শিটটার জন্য। যারা এই টার্গেট শিটটা মানতে পেরেছে, আমাদের নেটের মতন এক্সাম যেখান থেকে আমাদের মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে নেট জিআরএফ ক্র্যাক করার রেকর্ড আছে, শুধুমাত্র এই টার্গেট শিট উপর ভর করে, ঠিক আছে। অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমি বলছি টার্গেট শিটটা তোমাদের এখন মূল ক্রাইটেরিয়া হবে। আমার কাছে ধরো আমি আজকে টেট পড়তে বসেছি, আমার কোনো মোটো নেই, আমি জানি যে অমুক মাসে পরীক্ষা হবে বা অতদিন পরে হতে পারে, কিন্তু তুমি মানে এমনিভাবে দেখলে তোমার মনে হবে অনেক দিনই আছে, এখনো তো 2-3 মাস, কিন্তু তুমি যখন টপিক ওয়াইজ ভাগ করে দেখবে, তখন দেখবে তোমার কাছে বিন্দু মাত্র সময় নেই। এই জন্য টার্গেট শিট গুরুত্বপূর্ণ, যে কোন দিন প্রতিদিনের কাজ আমার নির্দিষ্ট করা চাই, ঠিক আছে, এই জন্য এটা টার্গেট শিট। টেক্সটের ক্ষেত্রে বললাম, সেই বিষয়টা যদি কোনো টেক্সট থাকে প্রথমবারের জন্য, দেখো বারে বারে টেক্সট এমন একটা জিনিস, টেক্সট তুমি বারে বারে পড়তে পারবে না, সুতরাং প্রথমবার যখন তোমাকে টেক্সট পড়তে হবে, সেটা একবারে পুঙ্খানুপুঙ্খভাবে টেক্সটটাকে পড়তে হবে। আচ্ছা, রেকর্ডেড ভিডিওগুলো পুরো কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে, যে জায়গাগুলোর কনসেপ্ট ক্লিয়ার খুব জরুরি, সেই জায়গাগুলোর ক্ষেত্রে এই রেকর্ডেড ভিডিও ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলো দেখতেই হবে। হ্যাঁ, ওখানে লেখাও থাকবে, টার্গেট সেটে লেখাও থাকবে যে এটা রেকর্ডেড ভিডিও ক্লাস রয়েছে, কোথায় পাবে, ওই অ্যাপে ওইখানে পেয়ে যাবে, তাহলে ওইটা রেকর্ডেড ভিডিও ক্লাস দেখতে হবে। আচ্ছা, লাইভ ক্লাস, দেখো রেকর্ডেড ক্লাসে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, লাইভ ক্লাসে তাহলে আমরা কি করাতে পারি, ওই বিষয়টার উপরে ডিটেলস প্র্যাকটিস করাতে পারি, ওই বিষয়টার উপরে তোমার কোশ্চেন অ্যান্সারিং করতে পারি, আমরা যাচাই করতে পারি। যদি তোমার ওইখানে কনসেপ্ট ক্লিয়ার না হয়, তখন এইখানে এসে মুশকিল পড়তে হয়, ঠিক আছে, মানে এটা তোমার ক্ষেত্রে আরও বেশি খারাপ রকমের হয়ে যাবে। সুতরাং যে টপিকগুলো রেকর্ডেড ভিডিও ক্লাস থাকবে সেইগুলো অবশ্যই দেখতে হবে, তারপরে লাইভ ক্লাস। লাইভ ক্লাসে যেটা ধরো দরকার, মানে যেটা রেকর্ডেড ভিডিও থাকছে না সেটা লাইভ ক্লাসে বোঝানো হচ্ছেই, তারপরে প্র্যাকটিস সেশন থাকছে। নোটটা আমাদের এখানে তোমার আপাতত এই ফ্রি ক্লাসে আমাদের পিডিএফ ভার্সানই যাবে, আফটার দ্যাট আমরা ওটা প্রিন্টেড ভার্সান পাঠিয়ে দিই, যেটা আমরা এসএলএসটির ক্ষেত্রেও করেছিলাম। হ্যাঁ,
হ্যাঁ, প্রিন্টেড মানে বাইন্ডিং টাইন্ডিং করে ওটা বাড়িতেই পাঠিয়ে দেওয়া হয়। প্র্যাকটিস সেট কি, ওই যে বললাম যে ইচ অ্যান্ড এভরি টপিককে কেন্দ্র করে আমরা ছোট ছোট টপিকে ভাগ করবো এক একটা, ওই সিলেবাসটাকেই দেখলে ওই সিলেবাসটাকেই আবার ছোট ছোট অঙ্কে ভাগ করব, ঠিক আছে। ওই মানে ধরো ইয়ের ক্ষেত্রে আমরা যদি শিশু বিকাশে যাই, একেবারে প্রথম যেখানে মৌলিক ধারণা দেখলাম সেখানে দেখো 3টে টপিক আছে বা 4টে টপিক আছে, ঠিক আছে, প্রয়োজন হলেই 4টে টপিককে আবার ভাঙা হবে। তাহলে এই 4টে টপিকের উপরেই আমরা দেখো এর আগে অনেকগুলো কাজ করে আসলাম, হ্যাঁ, টেক্সট করে আসলাম, ভিডিও ক্লাস নোট, তারপরে এখান থেকে আমি প্র্যাকটিস করব যে আমি পারি কি না, ঠিক আছে। এই প্র্যাকটিসটাই তুমি দেখতে পারবে যে তুমি আসলে তোমার কোথাও সমস্যা হচ্ছে কিনা, আমি সব উত্তর পারছি কিনা। যদি না পারো তাহলে আবার তুমি ওই যেখানে প্রবলেম মনে হচ্ছে সেইখানে পড়ছো। আচ্ছা, এর পরেরটা আছে দেখো প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেট হলো, এটা ফাইনাল পিওআইকিউ হতো, এটা পিওআইকিউ হতো। পিওআইকিউটা কি, ধরো ওই যে ওই অংশটুকু থেকে, সাপোজ যে প্রথম যে শিক্ষার বিকাশ বা ওই যে শিশুর সঙ্গে সামাজিক সম্পর্ক, এই অংশটুকু থেকে বিগতবারে কী টাইপের প্রশ্নগুলো এসেছে সেইগুলোকে আলাদা করে দেওয়া। এবার তাহলে তুমি দেখো ওই প্র্যাকটিসের পরে যখন তুমি পিওআইকিউটা দেখবে তখন তুমি এইটা ক্লিয়ার হবে যে তুমি এই বিগতবারের প্রশ্নগুলো এই অংশ থেকে আসলে তুমি পারছো কি না, সেইটা তোমার কাছে ক্লিয়ার হবে। নেক্সট দেখো ফাইনাল টেস্ট, যেটা আমরা এমসিকিউ, এই সমস্তটা করবার পরে তোমার এইবার হচ্ছে কাজ ফাইনাল টেস্ট। এই ফাইনাল টেস্টটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, ধরো তুমি এই ফাইনাল একটা টপিক, আমরা কিন্তু সব কথা বলছি না, এই যে প্রসেস আমরা একটা টপিকের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। তাহলে একটা টপিককে কেন্দ্র করে তুমি এতগুলো স্টেপ পার করে এসেছো, পার করে আসার পরে তোমাকে দেখতে হবে যে তুমি এই জায়গাটা পুরোপুরি সাকসেসফুলি কমপ্লিট করেছে কিনা, সেইটা নির্ধারণ করবে এই ফাইনাল টেস্ট। এই ফাইনাল টেস্ট একেবারে প্রপার ওয়েতে এক্সামের মতন হবে, তুমি দেবে, নির্দিষ্ট সময়ের মধ্যেই দেবে। দেবার পরে তোমাকে দেখতে হবে যে তুমি কোথাও ভুল করছো কিনা। ধরো সাপোজ একটা ফাইনাল টেস্টে 50টা কোশ্চেন আছে, ঠিক আছে, এই 50টা কোশ্চেনের মধ্যে তুমি 30টা পেরেছো, ঠিক আছে, 30টা, বাকি 20টা পারোনি। ফাইনাল টেস্ট দেওয়ার পরে আমাদের অ্যাপে একটা জায়গা আছে, উপরে সলিউশন বলে জায়গা আছে, সেই সলিউশনটা যদি ক্লিক করো তুমি কোনটা ঠিক করেছো কোনটা ভুল করেছো এটা সব দেখাবে। এইখানে তোমার কাজ হবে খাতা পেন নিয়ে বসা, যে একটা টপিক তো তুমি এতগুলো পদ্ধতিতে কভার করলে, তাহলে ওই জায়গা থেকে তোমার মানে সায়েন্টিফিক্যালি তোমার কোনো কোশ্চেন ভুল হওয়ার কথা ছিল না বা হবে থাকার কথা নয়, কিন্তু তারপরেও দেখবে তোমার ভুল হয়েছে। কেন ভুল হয়েছে, 2-3টে কারণে ভুল হয়েছে। এক, তুমি টপিকটাকে খুব ভালোভাবে পড়োনি, অথবা নোটগুলোকে তুমি অ্যাভয়েড করে গেছো, ঠিকঠাক পড়োনি, অথবা তুমি টেক্সটের ক্ষেত্রে পড়োনি, অথবা তোমার কনসেপ্ট ক্লিয়ার, এরকম একটা বিষয় হতে পারে। দ্বিতীয়ত সবচেয়ে বড় যেটা আমরা বিশেষ করে কান্না করে থাকি, পরীক্ষার হল থেকে বেরিয়েই বলি না যে ইস এই প্রশ্নটা আমার সঠিক ছিল, ভুল উত্তর দিয়ে ফেলেছি। অর্থাৎ আমাদের অভ্যাসগত কারণে আমরা কিছু প্রশ্নের উত্তর ভুল করে আসি। এই যে অভ্যাসগত কারণে আমরা ভুল করি, সেইটা আইডেন্টিফিকেশন হবে যে আসলে তুমি কোন জায়গাগুলোতে এই প্রবলেমেটিক ফেস করছো এবং কেন তুমি প্রশ্নের উত্তর ভুল দিচ্ছ। তাহলে এইগুলোকে না পয়েন্ট আউট করে লেখা। মনে রেখো এই কাজটা জটিল, কিন্তু এই কাজটা খুব বেশি ফলপ্রসূ, মানে সবচেয়ে বেশি ফলপ্রসূ হচ্ছে এই কাজ, কারণ এইটাই হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট এবং এইটাই নির্ধারণ করবে তুমি প্রস্তুতির কোন পর্যায়ে আছো এবং তোমার কি সমস্যা রয়েছে, সেই সমস্যাকে কিভাবে সমাধান করা যায়। বোঝাতে পারলাম? এইটা খাতা পেন নিয়ে লিখতে হবে যে আমি এই ভুল করলাম। নেক্সট টপিক যখন তুমি পড়বে তখন ওই টপিকের জন্য আর এই ভুলগুলো রিপিটেশন না হয়, এবং এইরকম করে দেখবে যে 8টা-10টা পরীক্ষা দেওয়ার পরে তুমি যদি এই প্রসেসটা কন্টিনিউ করে, তখন দেখবে যে তোমার অনেক ভুল তুমি আর করছো না, যেগুলো তুমি বলতে যে আমার মানে আমি ইচ্ছাকৃতভাবে এটা ভুলটা হয়ে গেছে, এই ভুলগুলো দেখবে যে একেবারে হেঁটে গেছে, ঠিক আছে। এবং কোথায় পড়বার সময় তুমি দেখতে পারবে যে এই জিনিসগুলো আমি ফাঁকি দিচ্ছিলাম, এইখান থেকে এখন ফাঁকি দেওয়া যাবে না। ডেলি টাস্ক হিসাবে কিছু থাকবে, আমরা দেখব যে এটা একটা আসলে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখি, যেটা ধরো প্রতিদিনের যে টপিকটা থাকে, আমরা যে কয়জন থাকবো সেই কয়জন যদি সেই টপিকটা থেকে 4-5টা করে প্রশ্ন করি, তাহলে কি হলো যে প্রশ্ন করাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে আমি যদি প্রশ্ন করতে শিখতে পারি তাহলে আমি এটুকু জানি যে আমার আসলে কোথা থেকে প্রশ্ন আসতে পারে, তখন পড়াটা না অ্যাকুরেট হয়ে যায়, আমার পড়ার দৃষ্টিকোণটা পাল্টে যায়। এই জন্য আমরা মানে এটা রেখেছি যে অলমোস্ট
3টে হোক 4টে হোক যাই হোক, আমরা যদি প্রতিদিন কম বেশি এরকম 4টে 5টা কোশ্চেন করি এবং অন্যরা যে প্রশ্নগুলো করছে সেইগুলো যদি আমরা উত্তর দিই, হ্যাঁ এইবার তুমি ভাবো যে একটা টপিককে কেন্দ্র করে তুমি এতগুলো পদ্ধতি পার করলে, আশা করি এইখানে তোমার আর ভুল থাকার জায়গা থাকছে না, 100% কভারের জায়গা এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে এখানে তোমার কভার তো হলো, কিন্তু সমস্যা একটা থেকে যায়, সেটা হচ্ছে এরপরে তুমি তো আবার অন্য টপিক পড়বে, আবার অন্য বিষয়ে যাবে, তখন তো তোমার প্রবলেম হবে। তখন রিভিশনটা চক্রাকারে রিভিশন হবে। চক্রাকারে সুদ শুনেছো, সেই রকম চক্রাকারে রিভিশন হবে। সাপোজ আমরা কোনো একটা অংশকে পড়লাম, সেই অংশটা পড়বার পরে আমরা আর একটা অংশ পড়লাম, ধরলাম, শুরু করার পরে ধরো আর একটা অংশ এই যে পড়তে যাব, এই যে 3 নম্বরে পড়তে যাব, তখন এইটা ধরবার আগে আমরা এই 1 নম্বরটাকে রিভিশন করে নেব। আবার 4 নম্বরটাকে পড়তে যাব, তখন 1 আর 2কে রিভিশন করে যাব। আবার 5 নম্বরটাকে পড়তে যাব, তখন এই যে এইভাবে রিভিশনে সেটা উল্লেখ থাকবে, টার্গেট শিটে উল্লেখ করে দেওয়া হবে যে আজকে এই বিষয়টা তুমি রিভিশন করবে। ঠিক আছে, রিভিশন খুব ইম্পর্টেন্ট, কারণ শেষ পর্যন্ত তোমাকে রিভিশনই বাঁচাবে। হ্যাঁ, কারণ তুমি যত ভালোই পড়ো না কেন, সেইটা তো পরীক্ষা হল পর্যন্ত নিয়ে যেতে হবে। এখন এত বিষয় তুমি শুধু এখন থেকে পড়ে গেলে তোমার সব মনে থাকবে তা নয়। তো এইভাবে এইটাকে রিভিশন পদ্ধতিকে চালিয়ে যেতে হবে। আচ্ছা, জেনারেল কিছু কোয়ারি থাকতে পারে, সেটা হচ্ছে লাইভ ক্লাস কিভাবে হচ্ছে। দেখো এই গুগল মিটেই হবে লাইভ ক্লাসটা। কখন হচ্ছে? সন্ধ্যা 7:30 থেকে। টার্গেট শিট আমি গ্রুপেও দিয়ে দেবো, এই অ্যাপের মধ্যেও সব থেকে যাবে, ওখানেও দিয়ে দেবো, কালকে দেবো এটা। আচ্ছা, অ্যাপে কোন বিষয়গুলো তোমাদের এই ফ্রি ক্লাসে এই 7 দিনে যা করানো হবে, আমরা যেভাবে করাবো সমস্ত কিছুরই অ্যাক্সেস কিন্তু এই 7 দিনের তোমরা থাকছে। ঠিক আছে, মানে এই 7 দিনের সমস্ত, মানে 7 দিনের পরেও তুমি অ্যাক্সেস করতে পারবে। এই 7 দিনের যে টপিকগুলো করানো হবে তার উপরে এই যে উপরে যে বিষয়গুলো আমি বললাম, সেই সব বিষয়গুলোই ওখানে দেওয়া হবে, সব বিষয়গুলো তুমি অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, প্রথমত একটা কথা বলে রাখি যে এটা 7 দিনের ফ্রি ক্লাস আমরা করেছি, কিন্তু যদি তুমি ফ্রি হিসাবে নাও তাহলে ক্যাজুয়ালের মধ্যে দিয়ে নেবে। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। তো আমার একান্ত অনুরোধ থাকবে যে এটাকে ফ্রি হিসাবে নিও না, তার কারণ আমরা ফ্রি হিসাবে করাচ্ছি না, আমরা একেবারে ডেডিকেটেড পড়ানো যেমন পড়াবো তেমন করেই এখানে পড়াবো, পুরো ফুল এফোর্ট দিয়েই পড়াবো। সুতরাং এটাকে ফ্রি হিসাবে নিও না। যদি না নাও তাহলে অনেক কিছু এখান থেকে পাবে। হ্যাঁ, যদি ফ্রি হিসাবে নাও তাহলে অবহেলায় দেখবে অনেক কিছু হারাবে। হ্যাঁ, এইটুকু আমি বলছি। আচ্ছা, সব কিছু মানে প্রতিদিনের টার্গেট শিট একেবারে মনে করো যে শুরু হয়ে গেছে, টার্গেট শিট কালকে সকাল থেকে টার্গেট শিট তোমার শুরু হয়ে গেছে, সেই অনুসারে তুমি পড়াশোনাটা শুরু করে দাও। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে আপাতত কথা। এবার তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন থাকলে করো, যদি ইয়েতে করো সেটা ভালো হয়, আমি ওখান থেকে উত্তর দিচ্ছি। বলছিলাম এরপরে তো সাবজেক্ট একজন একজন করে হ্যালো ফুল মক হবে। হ্যাঁ, লাস্ট আমরা না এই সমস্ত বিষয়ের উপর একটা ফুল মক টেস্ট নেব। স্যার ফিজ স্ট্রাকচারটা কি আছে, আমি আজকে ভুলে গেলাম ফিজ স্ট্রাকচারটা, কালকের ক্লাসে ফিজ স্ট্রাকচার ডিক্লেয়ার করে দেবো। ঠিক আছে, আমরা বলে দিচ্ছি, আমরা মানে এই 7 দিনের ক্লাস তোমরা করতে থাকো। প্রথমত আমাদের কোর্স ফিজটা প্লাস আমাদের এই যে মানে আমাদের নোটগুলো ডিটেলস হয়। হ্যাঁ, ইন ডিটেল আমরা নোট করি, যেটা তোমার মানে আমাদের প্রথম মানে আমরা যে কোনো টপিককে আসলে পড়াই এই দৃষ্টিকোণে যে ওই টপিকটার জন্য কোর, তার আগে প্রথম আমাদের টার্গেট থাকে যেন ওই টপিকটার কোর তার ক্লিয়ার হয়। কোর মানে ওই টপিকটা সম্পর্কে সে যেন বোঝে। দ্বিতীয়ত টার্গেট থাকে হচ্ছে যে ওই টপিকের যে কোনো প্রান্ত থেকে প্রশ্ন আসলে যেন সে পারে। আর তৃতীয়ত হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং প্র্যাকটিস সিটের মধ্য দিয়ে কোশ্চেনে কনভার্ট করা, ওই আইডিয়াটাকে কোশ্চেনে কনভার্ট করা, এই টোটাল প্রক্রিয়াটা আমাদের থাকে। সেই কারণে আমাদের নোটগুলো একটু ডিটেল হয়। ঠিক আছে, আমাদের যদি কোনো ইনকেস কোনো নোট দেখে থাকো তাহলেই টের পাবে। হ্যাঁ, যে কোনো নোট, আমি শুধুমাত্র এই আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে বলছি না, আমাদের এসএলএসটি বলো, নেট বলো, অন্যান্য যা পিএসসি বলো, যে কোনো নোট দেখলেই বুঝতে পারবে ওটা একটু ডিটেল হয়। এখন এই এত ডিটেল নোট, হ্যাঁ তোমার যেমন আমাদের এসএলএসটিতে শুধু বাংলা সাবজেক্টেরই 9, 10, 11, 12 মিলিয়ে 1,500 পৃষ্ঠার নোট হচ্ছিল, ওটা শুধু নোট, হ্যাঁ কোশ্চেন বাদ দিয়ে। তো সেইটা তুমি ভাবো ওটা প্রিন্ট করার ক্ষেত্রে তোমাদের অনেক টাকা খরচ হয়ে যেত। তো আমরা এটা করি কি যে আমরা এখানে যাতে কম খরচ হয় সেই কারণে
ওই প্রিন্ট করে বাইন্ডিং করে ওটা পাঠিয়ে দিই। তো এইবার ওই কোর্স ফিসটার সঙ্গে এই সমস্ত কিছুর সঙ্গে ওইটাকেও অ্যাড করে কালকে আমি মানে কোর্স ফিসটা পুরোপুরি ইয়ে করে দেবো ওখানে, ডিসক্লোজ করে দেবো ওখানে। এবং কালকে যে ক্লাস, কালকে তাপস স্যার তোমাদের এই শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান থেকে কালকে তাপস স্যার তোমাদের ক্লাস নেবেন। হ্যাঁ, নোটের পিডিএফ তো যাচ্ছে। হ্যাঁ, এই 7 দিন পর্যন্ত পিডিএফ দিয়ে পড়ো। আর কবে ক্লাস হবে? কালকে আবার ক্লাস হচ্ছে। হ্যাঁ, এই কয়েকদিন পর পর ক্লাস চলবে। অ্যাপে কি পেইড ক্লাসগুলো হবে? দেখো আপাতত তো 7 দিন ফ্রি ক্লাস চলছে। হ্যাঁ, আর তারপরেও মানে এই যে পদ্ধতিতে তোমরা এই 7 দিন ক্লাস করবে সেই পদ্ধতিতে আমাদের বেসিক ধারণা এই থাকে যে আমরা যাদেরকে পড়াতে চাই বা যারা আমাদের দেখে পড়তে চায় তারা আগে দেখে নিক যে কেমন করে আমরা পড়াই, আমাদের পদ্ধতি কি, হ্যাঁ তাদের ক্ষেত্রে সেটা সুইটেবল মনে হচ্ছে কি না, এই সমস্তটা দেখে নিক ভালোভাবে। একটা ক্লাসে হয়তো বোঝা যায় না, এই জন্য আমরা একটু বেশি রাখার চেষ্টা করি যে সমস্ত বিষয়টা দেখে নিক, যে অঙ্ক কে করাচ্ছে বা তাদের মানে তারা যেভাবে করাচ্ছে সেভাবে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়টার জন্য। অ্যাপের নামটা কি? অ্যাপ বায়ো লার্ন টুগেদার, ইনস্টিটিউশনটাই বায়ো লার্ন টুগেদার। অ্যাপের লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো। বুক নিতে হবে নাকি আপনাদের? নোটগুলোই হবে। আমরা নোটগুলো এমনভাবে বানাবো যে অন্য কিছু না নিলেই চলবে। আচ্ছা, প্রতিদিন, হ্যাঁ এই কয়েকদিন আমরা প্রতিদিন ক্লাস রাখছি, অলমোস্ট প্রতিদিন ক্লাস থাকবে এবং হ্যালো স্যার, কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ সাবির বলছি আলী স্যার, হ্যাঁ। হ্যাঁ বলছি স্যার, আমাদের যে এই যে ক্লাসটা হবে সেই ক্লাসটা কি শুধু মানে মানে প্রতিদিন একবার ক্লাস হবে? প্রতিদিন একটা করে ক্লাস। ও স্যার, প্রতিদিন একটা আমি করে, জিজ্ঞেস করতাম। প্রতিদিন একটা করে। আমরা টার্গেট নিয়েছি এটা যে আমি প্রথমত বলে দিচ্ছি ফ্র্যাঙ্কলি, যেটা আমাদের মানে লুকোচুরির কোনো বিষয় না। আমরা চাইছি যে আমরা ধরো যে টপিকের যে বিষয়গুলো তোমাদের বিশেষ কঠিন মনে হয় আমরা সেই বিষয়গুলোই এখানে পড়াবো, যাতে মানে আমাদের অ্যাবিলিটিটাও তোমরা ধরতে পারো, তোমরা বুঝতে পারছো কি না সেটাও যেন তোমাদের ধরা পড়ে। ওই জন্য আমরা সব বিষয়ের ক্লাসগুলো রেখে দিয়েছি। সোশ্যাল সায়েন্স থেকেও ক্লাস রেখেছি, সায়েন্স থেকেও ক্লাস রেখেছি, বাংলা ইংরাজি এগুলো থেকেও, শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান এটা থেকেও ক্লাস রেখেছি। ঠিক আছে? হ্যাঁ, ব্যাকরণটা করে দেখো মিস্টার বিজয়। হ্যাঁ, ব্যাকরণ ক্লাস আশা করি 7 দিনে কি সব সিলেবাস শেষ হয়ে যাবে? না না, 7 দিনের সিলেবাস শেষ হয় নাকি? 7 দিনে আমরা প্রত্যেকটার থেকে এক একটা করে বিষয় পড়াবো, এক একটা টপিক কেন্দ্র। ঠিক আছে? 7 দিনের সিলেবাস সম্ভব? এবার যেভাবে আমরা বললাম একটা টপিককে আমরা যতভাবে ধরার চেষ্টা করি সেটা তো পসিবল নয়। স্যার আর্টসের ক্ষেত্রে তো সায়েন্স থাকবে না? না, আর্টসের ক্ষেত্রে সায়েন্স থাকছে না, দুটো আলাদা স্ট্রিম হয়ে যাচ্ছে। আর্টসের ক্ষেত্রে স্যার বলছি যে 7 দিন পরে অ্যাপেই কি ক্লাসগুলো হবে নাকি গুগল মিটে হবে? না, গুগল মিটে। অ্যাপে নিলে তো ইন্টারঅ্যাক্টিভ করতে পারবো না, আমরা সরাসরি কথা বলবো। তো অন্তত লাইভ ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হবে তো। আচ্ছা, আমি দুটো জিনিস আছে, কি থাকবে? হ্যাঁ এক মিনিট মিজানুর শেখ, 1 মিনিট। দুটো জিনিস আছে, ভালো করে বুঝে নাও। একটা হচ্ছে আমি বলছি যে ডেডিকেটেড রেকর্ডেড ভিডিও ক্লাস। এই ডেডিকেটেড রেকর্ডেড ভিডিও ক্লাস আমি যখন বলবো এর মানে কিন্তু এই লাইভ ক্লাসে রেকর্ডেড ভার্সন নয়, এইটা আলাদা শুধুমাত্র ওই টপিকটা বোঝানোর জন্যই রেকর্ড করা। বোঝাতে পারলাম? আর একটা হচ্ছে লাইভ ক্লাসে রেকর্ডেড ভার্সন। তাহলে তোমাদের দুটোই থাকছে। কিছু ক্ষেত্রে এমন থাকবে, বিশেষ করে এই বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, তখন দেখবে যে ডেডিকেটেড রেকর্ডেড ভিডিও ক্লাস দেওয়া হচ্ছে এবং তারপরে গিয়ে তোমার লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, এবার বলো মিজানুর শেখ। বলছিলাম স্যার আর্টসের ক্ষেত্রে কি কি থাকবে সেটাই বলছিলাম। আর্টসের ক্ষেত্রে ইতিহাস ভূগোল, মানে দেখো আর বাংলা? বাদ বাকি সব তো এক, মানে শিশু বিকাশ শিক্ষা বিজ্ঞান বাংলা ইংরেজি এগুলো এক থাকছে, পার্থক্য এই জায়গাটা ঘটছে। সায়েন্সটা থাকবে না? হ্যাঁ, মানে সায়েন্সের যারা রয়েছে তাদের গণিত এবং বিজ্ঞান পড়তে হচ্ছে, আর্টসের যারা রয়েছে তাদের ওই তোমার ইতিহাস এবং ভূগোল পড়তে হচ্ছে। আসলে কিছুটা পলিটিক্স ওর সঙ্গে যুক্ত করা রয়েছে। আরে বলছি Political আমরা science। তো বাংলা অনার্স, তাহলে আমাদের যেগুলো আছে Social science। সেগুলো কি আপনাদের পাবেন তো? হুম। আমরা তো বাংলা অনার্স, তা বাংলা মানে মানে প্রাইমারি ক্ষেত্রে বাংলা অনার্সের টপিক আলাদা, ইতিহাসের টপিক আলাদা, সেই অনুযায়ী কি পড়াবেন তো? ইন ডিটেল যা আছে সব পড়ানো হবে। আচ্ছা, তো আপনি বলে দেবেন তো আজকে বাংলার এরকম মানে সব পেটের পুরো বুঝি উল্লেখ বাদে থাকবে। বাংলা যেগুলো স্পেশাল ক্লাস হবে সেগুলো কি আপনি বলে দেবেন তো যে আজকে হুম, এটা এদের ক্লাস হবে, কালকে ওই যে ইতিহাসের ক্লাস হবে? ওই তুমি বোধহয় পরে ঢুকেছো, টার্গেট শিট বলে একটা জায়গা দেখিয়েছিলাম, ওই টার্গেট শিটটাই হচ্ছে তোমাদের মেন পয়েন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, প্রতিদিনের টার্গেট শিট থাকে এখানে, প্রতিদিনের টার্গেট শিট থাকবে, সেই দিনে তোমার কি কাজ রয়েছে, ঠিক আছে, কি কি করতে হবে এবং কে ক্লাসটা নেবেন, ঠিক আছে, সব কিছুই ওখানে উল্লেখ থাকবে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? দেখো 2-1 দিন Hello? ক্লাস করো, বুঝে যাবে। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। বলছিলাম আপনারা যেটা বলছেন যে ফ্রি ক্লাস সেটা ভালো লাগলো, হুম। ফ্রি হিসাবে নেব না, কিন্তু যখন পেইড কোর্স হবে একটু একটু ইয়েটা মানে ফিটা একটু সেভাবে রাখবেন স্যার, যাতে আমার মতো আর কি যারা আছে তারা যেন কোর্সটা নিতে পারে। আমরা আশা করি ক্লাস ভালোই লাগবে। আমি বলে দিচ্ছি, দেখো যে একেবারে অনেস্টলি মানে বলে দিচ্ছি, তোমরা যদি একটু চোখ হ্যাঁ কান স্যার, দিদি ঠিকই বলেছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, শুনে নাও, তারপর হ্যাঁ, স্যার। তোমাদের হ্যাঁ, বক্তব্য থাকলে তো agree with you. অবশ্যই বলবে। আমি বলে দিচ্ছি, দেখো যে 2 রকম পদ্ধতি হতে পারে। আমি একটা শর্ট ফর্ম করাতে পারি, সেখানে আমি খুব কম ফিজ নিতে পারি। আরেকটা হতে পারে যে আমি হয়তো একটু জাঁকজমক দেখালাম, আমি তোমাদের কাছে ফিজ বেশি নিতে পারি। আমি এইটুকু অ্যাসুরেন্স করছি, আমাদের এখনো পর্যন্ত কোনো স্টুডেন্ট, আমরা এসএলএসটিতে অনেক স্টুডেন্ট পড়িয়েছি, এখানেও অনেকেই হয়তো রয়েছেন, হ্যাঁ, আমাদের কিন্তু কেউ হয়তো শুরুতে তো হ্যাঁ মিজানুর আছে, হ্যাঁ মিজানুর বলুন। হ্যাঁ হ্যাঁ রয়েছে, স্যার হ্যাঁ। এবার আমাদের বাইরে থেকে জানি না কি মনে হয়, কোর্স ফিস বেশি মনে হয় কিনা আমি জানি না, কিন্তু ভিতরে ঢুকে এখনো পর্যন্ত কেউ কমপ্লেন করেনি যে আমরা বেশি ফিস নিয়েছি, এইটুকু আমি বলছি। না, আমরা তো ঠিকই ছিল, হ্যাঁ কিন্তু আপার প্রাইমারি সিলেবাসটা একটু বড়, হ্যাঁ। তার জন্য হয়তো একটু সামথিং বেশি হবে, কিন্তু আমি গোপন কোডটা দেখছিলাম 6,000 টাকা, কিন্তু ওইটার মধ্যে কি এটি একটু কমিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। 1,200 টাকা মাইনাস আছে দেখছিলাম। হ্যাঁ, ওইটাই হবে। এর ভিতরে আসলে তোমাদের তো ওই আলাদা করে প্রিন্টের জন্য আলাদা ফিস ছিল মিজানুর। হ্যাঁ, তোমাদের ফিস যখন- ছিল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আলাদা করে যখন আমরা প্রিন্ট পাঠিয়েছিলাম, তোমাদের ওই প্রিন্টিং কস্ট এবং ডেলিভারি কস্ট আলাদা, ওটা এটা 800 টাকা নিয়েছিলেন আলাদা। হ্যাঁ, ওইটা একসঙ্গে যুক্ত হয়ে যাবে, এটা এর সঙ্গে, বুঝতে পেরেছো? হ্যাঁ, মোটামুটি ওই 4.5 5-এর মধ্যে হ্যাঁ, হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ ওরকম। আরেকটা বিষয় হচ্ছে স্যার, হ্যালো, হ্যাঁ 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 বলছিলাম ফিস যদি ধরো 5,000ই হলো বা 4,000ই হলো, তো সেটা কি একবারে পেইড করতে হবে, মানে ইনস্টলমেন্ট ব্যাপারটা থাকবে কি? ইনস্টলমেন্ট আমাদের মানে সাধারণত খুব একটা থাকে না, হলে একটা বা দুটো আমরা করতে পারবো, ঠিক আছে, সেইটাই করব, দুটো অথবা আচ্ছা। খুব বড় জোর হলে এরকম। তাছাড়া স্যার, আমরা আসলে SLST ক্ষেত্রে তো পড়ানোতে প্রায় ফোকাস দুটো করতে ছিল। চাই। হ্যাঁ হ্যাঁ এসএলএসটি ক্ষেত্রে তো দুটো ছিল মনে হ্যাঁ হয়। ওরকম। আসলে ব্যাপারটা কি হয় যে আমি স্যার আমি তো 3,500 দেখলাম এক জায়গায়, ওটা কি না আরো না বাড়বে? না 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 3,500 নয়। না স্যার, কালকে একটু সবার কথা ভেবে, মানে আমাদের থেকে যারা আমরা হ্যাঁ, স্যার, একটু মধ্যবিত্ত যারা আছি, একটু ভেবে করবেন। মধ্যবিত্ত থেকে আরো নিচে যারা আছি তাদের কথা ভেবে একটু সেভাবে ডিসক্লোজ করবেন এটা। ঠিক আছে, ফিসটা আমি যাতে আমি সবার বলে সাধ্যের দিচ্ছি, মধ্যে থাকে। আমি বলে দিচ্ছি, একদম আপনি বলুন। আমাদের এই যে প্রিন্টেড নোট টোট পাঠানো, এইগুলো কিন্তু এগুলোর ফি গুলো না হয় আলাদা ভাবে নেওয়া যায়, এটা আলাদা কথা, আমি একটু বলে সময় দিচ্ছি, করে। হ্যাঁ এইটার ব্যাপারটা হচ্ছে কি, এইটা কিন্তু মানে ওটা তো রয়েছেই, আমি তো এখানে উল্টো কথা বলবো না। আমরা এইটা জাস্ট স্টুডেন্টদের টাকা বাঁচানোর জন্য করেছি, এবং এইটা যে আমাদের কত বড় একটা খাটনির, মানে আমরা বোঝাতে পারবো না যে এটা আমাদের কত বড় খাটনি হয়েছে, বিশেষ করে এই প্রিন্টেড বুক পাঠাতে গিয়ে। হ্যাঁ, কিন্তু আমরা জাস্ট যে আমরা জানি যে এক একজন এক এক প্রান্তে রয়েছে, এবং তাদের প্রিন্ট খরচ যদি পার পেজ 2 টাকা করেও আসে, সেটা হিউজ গিয়ে দাঁড়াবে। কারণ বললাম না যে আমাদের 11-12 মানে 9-10-11-12 মিলিয়ে 1,500 পৃষ্ঠার নোট হয়েছে, এবং সেটা কিন্তু এরকম নয় যে আমাদের বড় বড় হাতের লেখা, এরকম নয়, আমাদের ফ্রন্ট সাইজ 11 থেকে 12 হয়, তার বেশি হয় না, এবং মার্জিন হয় একেবারে কাটায় কাটায়। করতে পারছি না। স্যার, আমার নেটের প্রায় 3-4 হাজার টাকা আমাদের লেগে গেছিল হ্যাঁ, print করতে। নেটের ক্ষেত্রে 3-4 হাজার টাকা ওই প্রিন্ট কস্ট লেগে গেছে, ঠিক আছে। যাই হোক, ওগুলো আমরা চেষ্টা প্রচুর করছি এখন টাকা থেকে লেগেছিল সবগুলো প্রিন্ট করতে। না, এবার থেকে নেটেরও পাঠানোর ব্যবস্থা করছি, ওটা কারণ আরো আপডেট হচ্ছে, নোট আরো অনেক বেশি পৃষ্ঠা হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, স্যার, সাবজেক্ট ওয়াইজ হার্ড কপি পাবো? হার্ড কপি পাঠাবো একদম। গ্রুপ না, subject wise পাবো না? করান না সাবজেক্ট, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট ওয়াইজ পাবো স্যার? গ্রুপ ডি করান না? গ্রুপ টিতে আমরা যাইনি এখনো, আমরা আপাতত আপার প্রাইমারিটা করাচ্ছি। স্যার, বলছি যে সাবজেক্ট ওয়াইজ হার্ড কপি পাবো, যেরকম এসএসটি আলাদা, সিডিপির আলাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা স্যার, দেখবো যে কিভাবে পাঠালে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। কারণ কি দেখো, ওইটা তো স্যার, আবার ওই ইয়ের বাইন্ডিং খরচ আছে। আচ্ছা, স্যার বলছিলাম, হ্যাঁ, স্যার বলছিলাম পেড ব্যাচের ক্লাস কি একটাই হবে না স্যার? পেইড ব্যাচের ক্লাস একটাই ক্লাস হবে না দুটো ক্লাস হবে? স্যার সায়েন্স ওরিয়েন্টেড ক্লাস থাকবে তো? হ্যাঁ অবশ্যই, এই 7 ডেজে সব রকমের ক্লাসই রেখেছি, সব বিষয় থেকে ক্লাসই থাকবে। সায়েন্স সেকশন থেকেও থাকবে, তোমার সমাজবিদ্যা থেকেও থাকবে, আর উপরের 3টা তো থাকছেই, শিশু বিকাশ। আচ্ছা, আমি তোমার কথাটা বুঝলাম না, পেইড যখন হ্যাঁ হ্যাঁ স্যার বলছিলাম যে পেড ব্যাচ নিলে স্যার ক্লাস কি মানে একটা ক্লাস হবে দিনে না দুটো করে হবে? দিনে
সেটাই বলছিলাম সন্ধ্যায়। সেটা হ্যাঁ, সেটা হ্যাঁ। আমরা দেখে নিচ্ছি যে ওইটা এখনো তো সিলেক্টেড নয়। ওটা দেখে নেবো ওটা। মানে দিনে দুটো যাচ্ছে না, দিনে দুটো তুমি ক্লাস করবে নাকি? মানে এত ক্লাস তোমাকে দিলে তুমি নিজেই করবে না, প্রথম কথা। হ্যাঁ, পড়ার সুযোগ আচ্ছা, দিতে হবে না। আমি শুধু যদি তোমাকে ক্লাস করাই তাহলে হবে? তুমি শুধু এইটুকু ভরসা রেখে দিও যে আমরা প্রপার ওয়েতে শেষ করাবো সবকিছু, ঠিক আছে? স্যার এই বলছি চিন্তা না করো। ক্লাসশিপ মেন্স এর কোনো ব্যাচ আছে? কিসের? ক্লাসশিপ মেন্স? না। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? হ্যালো, স্যার বলছি কেউ যদি শুধু সাবজেক্ট নিতে চায় সেক্ষেত্রে কি কিছু ক্লাসের ব্যবস্থা ডিউরেশনটা কেমন হবে? ক্লাসের ডিউরেশনটা ক্লাসের ডিউরেশন দেখো, ক্লাসটা হচ্ছে তোমার ডিপেন্ড করে। যেমন কি, যদি ম্যাথের ক্লাস হয় সেই ক্ষেত্রে ম্যাথটা তো প্র্যাকটিস বেসড। এবার ওই প্র্যাকটিস করতে করতে দেখবে যে 2 ঘন্টা পার হয়ে যায়। আবার কিছু ক্লাস হয় যেগুলো 1 ঘন্টা 10-15 মিনিটে শেষ হয়ে যায়। কিছু ক্লাস হয় 1.5 ঘন্টা। তুমি আমার এই উত্তরটা ভেবে নাও যে আমরা রোবোটিক নই, প্রথম কথা, তাই না? বা আমরা এরকম নই যে আমি তোমাকে বলে দিলাম 1.5 ঘন্টার ক্লাস মানে কি আমার এইটা মাথায় রাখতে হবে আমি 1.5 ঘন্টা ক্লাস করাবো, এরকম ব্যাপারটা ঠিক পড়াশোনার ক্ষেত্রে চলে না। আমার 1.5 ঘন্টাও লাগতে পারে, আমার 2 ঘন্টাও লাগতে পারে, ঠিক আছে? সেইটা ডিপেন্ড করছে ক্লাসের উপরে। আমার সর্বত চেষ্টা থাকবে সেই টপিকটাকে আমি যা বোঝাতে চাই, আমি যা করাতে চাই, সেটা যেন আমি প্রপার করাতে পারি। হ্যাঁ, সব শেষে 150টা কোশ্চেনের ফুল মক টেস্ট নেব সব বিষয়ের উপরে। হ্যালো স্যার। হ্যালো স্যার। আচ্ছা, একদম। বলছি স্যার ক্লাসের সময়টা 7:30, সন্ধ্যা 7:30। আচ্ছা, আফরোজা পারভিন বোধহয় একটা কোশ্চেন করেছেন যে আলাদাভাবে কোনো সাবজেক্টের হবে কিনা। না, এখনো তো সেটা ভাবিনি। আর এইটা তুমিও না ভাবাই বেটার, কারণ কি তুমি আমাদের যদি অ্যানালিসিস করতে হয় আমাদের 7 দিনে অ্যানালিসিস করে নিতে পারবে। আশা করি সেটাতে মানে সেইটুকুতে তুমি পারবে যে আমরা কিভাবে করাচ্ছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু শুধুমাত্র আলাদা কোথাও করতে না যাওয়াটাই আমার মতে ভালো। হ্যাঁ, টোটাল কটা ফুল মার্ক টেস্ট হবে জানতে চাই। যতগুলো টপিক হচ্ছে ততগুলো, এবং তারপরে শেষে মানে ওই যে তুমি বোধহয় পুরোটা দেখোনি আমাদের, আমরা একটা টপিককে কি করছি, একটা টপিকের উপরে না বলছি ফুল মার্ক টেস্ট কটা হবে এই মানে এই 7 ডেজে? না পরে পরে একাধিক হবে, পরে প্রচুর কোশ্চেন থাকবে। স্যার বলছি যে প্রত্যেক সাবজেক্টে কি আলাদা আলাদা করে টিচার থাকবে? একদম আলাদা আলাদা। স্যার আমি একটা কোশ্চেন করছিলাম। হ্যাঁ বলো সুলতানা পারবেন। আমি বলছিলাম যে পলিটিও তো থাকে না স্যার? পলিটিকে আলাদা করে জায়গা দেওয়া নেই, কিন্তু সিলেবাসটাকে দেখলে বোঝা যায় ওর শেষ একটা অংশ আছে পলিটি, মানে ওটা পলিটিক্যাল সায়েন্সের মধ্যেই পড়ছে। স্যার ইকোনমিক্স ওটার জন্য আলাদা ওই সব শেখানো হবে। মানে আমরা যখন ধরেছি বা ধরবো তখন পুরো ব্যাপারটা নিয়েই ধরবো, মানে কোনো আধা খাচড়া থাকবে না। স্যার ফিসটা একটু মানে সবার দিক ভেবে বিবেচনা করে রাখেন স্যার, যাতে আমরা কিনতে পারি। ঠিক আছে, এখন হ্যাঁ স্যার, যাতে আমরা কিনতে পারি। আমরা সাবজেক্টের কোর্সটা নিচ্ছি তো যাতে আমরা কিনতে পারি। এটা শুনে নাও, কালকে তো তোমাদের ফিস বলছি বা ডিসক্লোজ হয়েই যাচ্ছে, তোমরা তারপরে বলো, কমেন্ট করো, অসুবিধা কি আছে? স্যার বলছি যে আপনারা যেসব নোট দিবেন, পিডিএফ দিবেন, ওসবের বাইরে অন্য কোনো বই পড়ার দরকার হবে না? আমরা চেষ্টা করব যে ফুল অ্যান্ড ফাইনালি নোট বানানোর, ঠিক আছে? দেখো, একজন মানে পড়ানো বা শিক্ষক হিসাবে আমার এই কথা বলা উচিত নয় যে তুমি আর কোনো বই পড়বে না, কিন্তু কম্পিটিটিভের ক্ষেত্রে আমরা যে ধরনের নোট বানিয়ে থাকি তাতে খুব বেশি আমরা কোনো দেখিনি যে প্রয়োজন হয়। হ্যাঁ, এখন ওই কথা আমি এখন সরাসরি বলে দিলে মুশকিল, কারণ আমাদের নোটটা কতদিনে বাড়িতে পৌঁছে যায়? সেইটা হচ্ছে ধরো তোমাদের এই ক্লাস শুরু হবে, তো ক্লাস শুরু হওয়ার ওই সপ্তাহখানেকের মধ্যেই চলে যাবে। মানে অ্যাড্রেসটা দিব কিভাবে স্যার? ওটা আমরা পরে নিয়ে নেব, ওটা পরের কথা, ওটা নিয়ে এখন ভাবতে হবে না। যেগুলো এখনের কোশ্চেন সেইগুলো করো, ও তো অনেক পরের ভাবনা। স্যার নোটের টাকা কত টাকা লাগবে? আমরা ফিসটার সঙ্গে একসঙ্গে রাখার চেষ্টা করে দিচ্ছি ওটা, যাতে তোমাদের অসুবিধা নয়, বারে বারে পেমেন্টের ঝামেলায় না যেতে হয়। হ্যাঁ স্যার, একবারই রাখবেন স্যার। স্যার আপনাদের ইনস্টিটিউশনটা কোন জায়গা থেকে বিলং করে, মানে কোন দমদম এয়ারপোর্ট যেটা, জায়গা? দমদম এয়ারপোর্টের পাশে দুর্গানগর বলে জায়গাটা। যদি ট্রেনে কেউ আসো তাহলে দমদম জংশন, যেটা দমদম জংশনের পরে দমদম ক্যান্টনমেন্ট, তারপর দুর্গানগর।
আর এদিকে বাস রুটে দমদম এয়ারপোর্ট, যেটা দমদম এয়ারপোর্ট 1 নম্বরের পাশে। হ্যালো স্যার, হ্যাঁ বলছি যে মানে এই কোর্স ডিউরেশনটা কত দিনের, এবং এই যে পেড ক্লাস যেগুলো হবে সেগুলো কি 7:30 থেকেই? পেইড ক্লাস 7:30 থেকে হবে, কোর্স ডিউরেশন থাকবে 6 মান্থ, মানে যখন কোর্সের ব্যাপারটা থাকবে 6 মান্থ থাকবে। আচ্ছা, তারপরে ধরো 6 মান্থের মধ্যে এক্সাম হলে ঠিক আছে, না হলে যদি দেখা যায় এদিক ওদিক 1-8 মাস এদিক ওদিক আছে, সেটা আমরা ফ্লেক্সিবল, ওটা নিয়ে চাপ নেই। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে তোমার এখানে প্রশ্ন করেছো পেইড ব্যাচে কতদিনে সিলেবাস কমপ্লিট হবে। পরীক্ষার বহু আগে সিলেবাস আমরা শেষ করব, কারণ আমাদের রিভিশন চলবে। আচ্ছা, রেকর্ডেড ক্লাস, হ্যাঁ এই লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন বিশ্বজিৎ মান্না বলে একজন লিখেছেন, লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন রাখা হবে। পেইড ব্যাচটা কত, পেইড ব্যাচের ফিসটা কালকে বলে দেওয়া হবে। জয়েন হবো কিভাবে, কালকেই ওই অ্যাপ থেকেই দেখবে, অ্যাপে যেখানে ফ্রি কোর্স থাকবে তার পাশেই তোমার ওই জয়েন বাটন থাকবে। আমাদের ওই মানে যে কয়েকদিন তোমরা এই ফ্রি ক্লাস চলছে ওই কয়েকদিনই আমাদের ওই অফার টফার দিয়ে যা থাকবে ওই কদিন থাকবে, ওই কয়দিনের মধ্যেই যারা অ্যাডমিশন নেওয়ার নিয়ে নেবে। আচ্ছা, তারপর থেকে আমরা পেইড ব্যাচের মানে মনে করো যে পড়াশোনা এখান থেকে শুরু হয়ে গেছে, এটাই মনে করো। আচ্ছা, নিতে পারবো না আমরা, না শুধু নোট নেওয়ার এখনো কোনো প্রভিন্স আমরা করিনি। ওইটা খানিকটা নোট বিক্রি করি এরকম একটা ব্যাপার হয়ে যায়, ওইটা মানে ঠিক আমাদের পোষায় না। নোট বিক্রি হয়ে যায় না ব্যাপারটা, এখানে আমরা ওটা ওই ট্যাগটা আমরা লাগাতে চাই না, করলে না। হ্যাঁ হ্যাঁ স্যার, বলো। বলছিলাম যে আমি আগের বারে 2015 যে আপার প্রাইমারিটা হয়েছিল সেখানে কোয়ালিফাইড করেছিলাম, কি এখন কি নতুন করে কোয়ালিফাইড করতে হবে আমাদের? মেবি করতে হবে, এই বিষয়টা আরো ভালো বলতে পারবে কালকে যে তাপস স্যার আছেন, উনি আরো ভালো বলতে পারবেন। ঠিক আছে, এই বিষয়ে স্যার আমি একটা কোশ্চেন করছিলাম যে 31 মার্চের আগেই তো আমাদের পরীক্ষাটা হবে, হওয়ার কথা। তো তার আগেই কমপ্লিট হয়ে যাবে? তার আগে পুরো কমপ্লিট করা হবে, শুধু কমপ্লিট নয় রিভিশন করা হবে। হ্যাঁ, অ্যাপ লিংক দিয়ে দিচ্ছি গ্রুপে। টিচার আছে, টিচার আমাদের অনেক, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি এর জন্য একাধিক টিচার রয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে অসুবিধা নেই, প্রত্যেকজন আলাদা আলাদা টিচার নেবেন। স্যার কাল থেকে কি গুগল মিটে ক্লাস হবে না? গুগল মিটে ক্লাস হবে। অ্যাপে ক্লাস করলে তোমরা ওই ইয়ে করতে পারবে না, কমেন্ট করতে পারবে, মানে কমেন্ট মানে তোমরা মুখে কথা বলতে পারবে না, শুধু কমেন্ট করতে হবে, তো সেটা চাইছি না, আমরা চাইছি ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হোক। ওকে স্যার, ওকে। হ্যাঁ, 31 মার্চে 2026 এর মধ্যে নিতে বলেছে সুপ্রিম কোর্ট, সেটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো, ঋতু সিং। আমি এবার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আর হচ্ছে আমি ডিএড করেছি, আর আপার সরি গ্রাজুয়েশনে 50% এর অ্যাবভ নাম্বার আছে, আমি কি আপার পেমেন্ট দিতে পারবো? ডিএড না ডিএলএড দরকার ওটা? ডিএলএড। হ্যাঁ, ডিএলএড থাকলে তো পাচ্ছো। আর আপার গ্রাজুয়েশনে 50% এর অ্যাবভ নাম্বার, তাই তো? হ্যাঁ, 50 প্লাস অ্যাবভ। ঠিক আছে স্যার, ধন্যবাদ। না, শুধু নোট ওইভাবে আমরা গায়ে লাগাতে চাইছি না, সেটা আমি ক্ষমা চাইছি, কারণ ওই ট্যাগটা ঠিক নেওয়াটা আমাদের পোষাবে না। একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার বিএড ক্যান্ডিডেট তো আপার প্রাইমারি দিতে পারবে? আমি একটা কথা বলি, এই যে এই সংক্রান্ত প্রশ্নগুলো আমাকে না করে বরং কালকে যে টিচার ক্লাস নেবে উনি এই বিষয়ের পূর্ণ খবর রাখছেন আর কি, ঠিক আছে, আমাদের আপার প্রাইমারি টেট ব্যাপারে কালকে তাপস স্যার ক্লাস নেবেন, কালকে এই প্রশ্নগুলো শুধু উনাকে করুন, উনি আমার থেকে অনেক ভালো এই বিষয়গুলোর উত্তর দিতে পারবেন, কারণ এই বিষয়টার খোঁজ উনি পুরোপুরি রাখছেন। স্যার একটা কথা বলার ছিল। বলো বলো। বলছি স্যার যে মার্চের মধ্যে কি আপার প্রাইমারির পুরো প্রসেস মানে ইন্টারভিউ সহ নিয়োগ সহ সমস্ত কিছুই হবে না, আর শুধুমাত্র রিটেন এক্সাম হবে? রিটেন এক্সাম হওয়ার কথা। আশা করছি যে যেহেতু যেভাবে চলছে এসএলএসটি গুলো যেভাবে চালাচ্ছে, আশা করছি এটাও সেরকম ভাবেই হবে। বেশ, আজকে তাহলে এই পর্যন্তই থাক। ঠিক আছে স্যার, সিলেবাসটা পাঠিয়ে দিন গ্রুপে একটু। হ্যাঁ, আমি সিলেবাস পাঠিয়ে দিচ্ছি, রেকর্ডেড ক্লাস। কালকে তোমাদের শিশু বিকাশ থেকে ক্লাস হবে, আমি কালকে সকালে জানিয়ে দেবো ওখানে কোন টপিকটা থেকে, ঠিক আছে, কালকে টার্গেট শিট এবং অন্যান্য বিষয় আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। স্যার আমরা অ্যাপে যুক্ত হয়ে যাব? অ্যাপে যুক্ত হয়ে যাবে, প্রত্যেকেই অ্যাপে যুক্ত হয়ে যায়, অ্যাপ লিংকটা আমি দিয়ে দিচ্ছি, অ্যাপে যুক্ত হয়ে যাও, ওখান থেকে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো থাকবে। যদি কোনো অসুবিধা হয় আমি
মানে এখানে তো এই ভিডিওটা শুরুতে একবার দেখে নেবে, ওখানে আমি বলে দিয়েছি কিভাবে জয়েন করতে হবে। এই ভিডিওটা শুরুতে মানে দুটো স্লাইডে আমি পড়িয়েছি, হ্যাঁ দুটো পিপিটিতে আমি পড়িয়েছি। এই যে সেকেন্ড বর্তমান যে পিপিটিটা এখনো স্ক্রিনে রয়েছে, এই পিপিটিটা শুরুর দিকে দেখবে, এটা দেওয়া আছে। স্যার আমাদের কাছে জয়েন হতে হবে না, আমরা তো জয়েন হয়ে আছি। হ্যাঁ তোমাদের না আমি জানি কবে জয়েন হয়েছো, আজকে হয়েছো? আমরা তো আগে বায়োতে তো আগেই জয়েন হয়েছিলাম। বায়োতে জয়েন হয়েছে, কিন্তু এই কোর্সটাতে তো এনরোল করোনি, কোর্সটাতে কন্টিনিউ করে দেবে, দেখবে একেবারে শুরুতে থাকবে কোর্সটা, ঠিক আছে? আপনি লিংকটা পাঠিয়ে দিন। হ্যাঁ বায়ো অ্যাপ তো তোমার কাছে আছে, এই অ্যাপের শুরুতেই হোম পেজে যাও, দেখো ওই 7 days বলে আপার প্রাইমারি ফ্রি ক্লাস রয়েছে, ওইটাতে যাও, গিয়ে নিচে কন্টিনিউ ক্লিক করো, ক্লিক করলেই দেখবে যে কোর্সে এনরোল হয়ে গেছে। এখনো ওখানে কিছু হ্যাঁ এখনো ওখানে কিছু দেওয়া হয়নি, কালকে থেকে ওখানে চলে যাবে সব জিনিসগুলো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে চলো। আমার একেবারে লাস্ট মুহূর্তে আমি একটা রিকোয়েস্ট শুধু করছি, ফ্রি হিসাবে নিও না, একেবারে সিরিয়াস হইতে তুমি ভর্তি হও না হও কোনো ব্যাপার নয়, ফ্রি হিসাবে না নিয়ে তুমি একেবারে সিরিয়াস হইতে পড়াশোনাটা করো, অন্তত 7 দিনকে ওয়েস্ট হবে না, একেবারে সুন্দরভাবে দেখবে যে তুমি ভর্তি হও না হও ডাজ নট ম্যাটার, তুমি নিজে পড়ো তাতেও কোনো সমস্যা নেই, এবং সেইটা পরিপূর্ণ হইতে তুমি করতে পারবে, এটুকু আমি বলছি, ঠিক আছে? গুড নাইট এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।